দেখ কি অঙ্কটা করাবো আজকে করাবো 2024 দেখতে পাচ্ছিস সেকেন্ড ক্লাস ইনকাম ফ্রম আদার সোর্সে 2024 জেনারেল সিসিএফ, ঠিক আছে? এই অঙ্কটা করাবো 2024 জেনারেল সিসিএফ, এই অঙ্কটা করাবো। কি বলেছে অঙ্কটা? হিরণময় ফার্নিশেস দ্য ফলোইং পার্টিকুলার্স অফ হিজ ইনকাম ফর দ্য ইয়ার 24-25, ঠিক আছে? ইন্টারেস্ট অন ফিক্সড উইথ এসবিআই চলে আসবে আদার সোর্সে, লিখে দাও 26,000 টাকা। উইনিং ফ্রম লটারি 70,000 টাকা দিয়েছে, এটা 1 লাখ টাকা হয়ে যাবে, এটা তো বুঝেই গেছি আগের ক্লাস করার পর, ঠিক আছে? তো ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি 15,000 টাকা দিয়েছে, এটাও আদার সোর্সে আসবে, কিন্তু আগের দিনে একটা এক্সেমশন ছিল, এখানে এক্সেমশন হবে না। কেন এক্সেমশন আসবে না? কারণ এখানে ইন্টারেস্ট পেডের কথা বলেনি, তাই জন্য এক্সেমশন আসবে না। ইন্টারেস্ট পেড বললে কি দিয়েছিলাম? ইন্টারেস্ট পেড or 20% of dividend income whichever is lower, তাই ইন্টারেস্ট পেড নেই, কেন তুই ডিডাকশন তো পাবি না। ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি 12,000 টাকা ফুললি ট্যাক্সেবল। ইনকাম ফ্রম এগ্রিকালচার ল্যান্ড ইন বাংলাদেশ নন এগ্রিকালচার ইনকাম, তাহলে নট, দেখ এগ্রিকালচার ইনকাম হচ্ছে এক্সেম, কিন্তু সেই এগ্রিকালচার যে কৃষি কাজটা করো ভারতের মাটিতে হতে হবে, এ তো বিদেশের মাটিতে হয়েছে, ঠিক আছে? তো তাই জন্য এটাকে নন এগ্রিকালচার ইনকাম বলা হবে, তাই এটা ট্যাক্সেবল, ঠিক আছে? হয়ে গেল, অঙ্কটা শেষ হয়ে গেল। এবার অঙ্কটা আরম্ভ করি, আরম্ভ কর ফটাফট করে। এই অঙ্কটা করতে কতক্ষণ সময় নেব? এই অঙ্কটা করতে তো সময় নেওয়া উচিত 5 মিনিটস। চল তাহলে অঙ্কের নাম্বার বল দেখি, অঙ্কের নাম্বারটা। 30 হ্যাঁ 32 আচ্ছা 30, সাম নাম্বার 30। চল দাগটা কেটে নে আগে। আগের ক্লাসে লিখে দিয়েছি কি লেখা লিখতে হয়, ঠিক আছে? তো আজকে লিখে সময় নষ্ট করে লাভ নেই, ঠিক আছে? তো দেখ ফটাফট করে বল, ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট উইথ এসবিআই, লেখ প্রথমে লেখ ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট, ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট উইথ এসবিআই। বই সামনে রাখ, দেখে বল, বইটা সামনে আছে তো? কত? 26,000 হয়ে গেল। ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট এসবিআই 26,000। নেক্সট কি বলেছে? উইনিং ফ্রম লটারি, চলে আয় লেখ উইনিং ফ্রম লটারি, ঠিক আছে? উইনিং ফ্রম লটারি, দেখ উইনিং ফ্রম লটারি কত টাকা দিয়েছিল? দেখ উইনিং ফ্রম লটারি না ব্র্যাকেটে না নেট বলেছিল, নেট গ্রসে কনভার্ট করতে, গ্রসে তো 12 এ শিখে এসেছিস, তাই তো? তো উইনিং ফ্রম লটারি 70,000 টাকা দিয়েছে, আগের ক্লাসেই করেছিলাম। গভর্নমেন্ট 30% ট্যাক্স কেটে নিয়েছে, তাই তো? 30% ট্যাক্স কেটে আমার হাতে দিয়েছে 70, তাহলে এটাই তো 70 এর সমান, তাহলে 100 এর সমান কত? ঠিক আছে, কত হচ্ছে? 1 লাখ। নেক্সট চলে আয়, ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, ডাইরেক্ট 15,000 বসিয়ে তুই ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, আগে ভারতবর্ষে ইন্ডিয়ান কোম্পানি থেকে যে ডিভিডেন্ড পেতাম ওটা কি ছিল জানিস? ওটা এক্সেম ছিল, কিন্তু বর্তমানে এখন ইন্ডিয়ান কোম্পানি ডিভিডেন্ড পেলে ওটা কি হয়ে গেছে? ট্যাক্সেবল হয়ে গেছে, ঠিক আছে? কি হয়ে গেছে? ট্যাক্সেবল। তবে এই ইন্ডিয়ান কোম্পানি ডিভিডেন্ড পেলে কিছু ছাড় পাওয়া যায়, সেই ছাড়টা কিসের উপর ডিপেন্ড করে? লোয়ার অফ দা ফলোইংস। কি? একটা হচ্ছে 20% অফ ডিভিডেন্ড ইনকাম এন্ড ইন্টারেস্ট পেড হুইচ ইজ লোয়ার। ইন্টারেস্ট পেড তো অঙ্কে নেই, আমি কি করে ডিডাকশন দেব, তাই তো? ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি কত টাকা? 15,000। দেখ আগের অঙ্ক বছর সিসিএফ এ এসেছিল, জেনারেল এসেছিল অঙ্কটা, সোজাই অঙ্কটা শর্ট কোশ্চেন ছিল বলে এত অঙ্কটা সোজা লাগছে। তো 12 এ আসে এই অঙ্ক, 12 লেভেলের অঙ্ক। লেখ ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি 12,000 টাকা, ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি কত টাকা? 12,000 টাকা। নেক্সট কি বলেছে? দেখ বলেছে ইনকাম ফ্রম এগ্রিকালচার ল্যান্ড ইন বাংলাদেশ। অত লেখার দরকার কি? শর্টে লিখতে পারি এই কথাটা, নন এগ্রিকালচার ইনকাম, নন এগ্রিকালচার ইনকাম, নন এগ্রিকালচার ইনকাম কত টাকা ছিল? 10,000 টাকা। অঙ্ক শেষ। টোটাল কর
26, 1,26,000 আর 15, 1,41,000, 1,41,000 আর 22 কত হয়? 1,41,000 আর 2, 1,43,000 আর 20, 1,63,000। দেখে নে তো 1,63,000 অ্যানসার কি? এটা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স। হয়ে গেল অঙ্কটা শেষ। 1,63,000 ইনকাম ফ্রম আদার সোর্সেস হয়ে গেল অঙ্ক। অঙ্কের অ্যানসার কমপ্লিট। অঙ্কটা শেষ হয়ে গেল, কমপ্লিট। টোকা তোদের তো ক্লাস 12 এ কস্ট্যাক্ট ছিল, 11 12 এ তুই আদার সোর্স চ্যাপ্টার বাইতে যে যেখানেই পড়িস, খাতা তো আছে, দেখবি বইও আছে, দেখবি এই অঙ্কগুলি করা ছিল সেম, নতুন কিছু নেই। আপনি আমাকে জিজ্ঞাসা কর স্যার আমি 12 এ পড়েছিলাম আদার সোর্স, আমি বললাম তাহলে এখানে ওই পুরো ওই বই খুলে জাস্ট চোখ বোলাতে পার, কিছু নেই। কেউ যদি বলে নতুন কিছু নেই, সেম ওখানে যা ছিল এখানে তাই আছে, একটা লাইনও এক্সট্রা নেই ওখানে। মানে এই বিকম অনার্স হোক বা জেনারেল হোক, একটা পয়েন্ট এক্সট্রা নেই, পুরো সেম টু সেম, পুরো সেম ফুল সেম, কোনো চেঞ্জ নেই, কোনো চেঞ্জ নেই। আচ্ছা দেখ তাহলে 30 নম্বর অঙ্কটা হয়ে গেল, লিখে রাখ এটা ডে 2, লিখে রাখ ডে 2। এটা হয়ে গেছে 29 হয়ে গেছে আগের দিন, ঠিক আছে তো? এবার করব কোনটা? এর 28 এর অঙ্কটা করব। দেখ 28 নম্বর অঙ্কটা ফটাফট করে সব করে দেব, এখানে আজকেই করে দেব, ঠিক আছে তো? আচ্ছা বই এটা চেঞ্জ করে নে, পিবি আসিয়া 23 24 জায়গায় কি লিখবো না 24 25, ঠিক আছে তো? তো এক একটা করে পয়েন্ট করি। কোশ্চেন পড়ে তো সময় নষ্ট করে লাভ নেই, কি কোশ্চেন পড়ে সময় নষ্ট করে লাভ নেই, জাস্ট কোশ্চেনটা দেখে নে কি বলেছে। মিস্টার সেন submit the following particulars of his income and outgoings for the previous year 24-25, ঠিক আছে? compute his income from other sources for the assessment year 25-26। তাহলে দাগ কাট। নেক্সট অঙ্ক কত হবে? 29। নেক্সট অঙ্ক লেখ 29, 28 সরি আমি ভুল বলেছি, 28 লেখ 28, সাম নাম্বার 28 লিখে দে। 28 কি লিখবো? 28 হ্যাঁ প্রথমে দেখে নিয়েছি আমরা কোশ্চেনটা কি ছিল। প্রথম পয়েন্ট, ডিভিডেন্ড রিসিভড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি 50,000 লেখ। প্রথম পয়েন্ট লেখ, ডিভিডেন্ড রিসিভড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, ডিভিডেন্ড রিসিভড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি কত টাকা? 50,000। ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি 50,000 লিখেছিস। ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি কত বলেছে? 50,000। নেক্সট কি বলেছে? উইনিং ফ্রম হর্স রেস, ঠিক আছে? কি বলেছে? উইনিং ফ্রম হর্স রেস, তার মানে হর্স রেস থেকে তুই কত টাকা জিতেছিস? 32,000 টাকা জিতেছিস। এবার এই হর্স রেস থেকে টাকাটা জেতার জন্য তোকে খরচা করতে 2,000 টাকা, এই খরচা বাদ যায় না। উইনিং ফ্রম হর্স রেস থেকে কোনো খরচা বাদ যায় না। কিন্তু একটা কথা মাথায় রাখবি, ইনকাম ফ্রম ওনিং এন্ড মেইনটেনিং হর্স রেস এর জন্য যদি কোনো মানে দেখবি অনেকে হর্স ও নিজের হর্স আছে সেটাকে মেইনটেইন করে, তার জন্যই খরচা হয়, সেটা ডিডাক্ট হয়, ঠিক আছে? দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পারলি? বল ডিফারেন্স বুঝতে পারলি? দুটো আলাদা লেখা আছে, একটা উইনিং ফ্রম হর্স রেস একটা, আর ওনিং এন্ড মেইনটেনিং হর্স রেস একটা, দুটো আলাদা, গুলিয়ে ফেললে তো চলবে না। একটা ওনিং এন্ড মেইনটেনিং হর্স রেস হয়, আর একটা হয় উইনিং ফ্রম হর্স রেস। বুঝতে পারছিস তো? ধর দেখবি রেস কোর্সের মাঠ আছে, ওখানে ধর হর্স রেসে আমি টাকা জিতেছি, এই জেতার জন্য আমাকে খরচা করতে হচ্ছে, কোনো ডিডাকশন পাবো না। কিন্তু আমার নিজে আমার ঘোড়া আছে, আমি ঘোড়ার মালিক, ঠিক আছে? ঘোড়া আছে, সেই ঘোড়াটাকে আমি মেইনটেইন করছি, তার জন্য খরচা হয়, সেটা ডিডাকশন। দুটো ডিফারেন্ট আছে, ডিফারেন্ট কনসেপ্ট আছে। তাহলে কি বলে দেখেন, উইনিং ফ্রম হর্স রেস 32,000 লিখে দে, লিখে দে উইনিং ফ্রম হর্স রেস 32,000। উইনিং ফ্রম হর্স রেস কত টাকা? 32,000। নেক্সট কি বলেছে? ফ্যামিলি পেনশন, তো আগের ক্লাসে বুঝিয়ে দিয়েছি ফ্যামিলি পেনশন, জানিস ফ্যামিলি পেনশন। ফ্যামিলি পেনশন আছে, শুধু পেনশন কোন হেডস অফ ইনকামে আসে? শুধু পেনশন, শুধু পেনশন স্যালারি, আর ফ্যামিলি পেনশন আদার সোর্স। আচ্ছা একটা কথা মনে পড়লো, জানিস তো আমাদের দেশে ফাইন্যান্স বাজেট কয় পয়সা জানিস? এই পড়াতে জিজ্ঞাসা করলে মনে পড়লো হুট করে। 1 এপ্রিল ও সব জানতাম, তো এই জন্য 1 এপ্রিল বলে দিই। জানিস আমাদের দেশে বাজেট কয় পয়সা? ফাইন্যান্স বাজেট, রেল বাজেট না, ফাইন্যান্স বাজেট। আমি পড়িয়েছিলাম, ফার্স্ট দিন পড়িয়েছিলাম, জানা উচিত।
যদি কমার্সের স্টুডেন্ট বলে না, যে কোনো লোকই আজকেই আমি আসছিলাম দমদম থেকে অটো করে আসছিলাম, তখন অটো করে আসার সঙ্গে সঙ্গে লোকের মুখে এখন সারাক্ষণ একটা কথা, এই বাজেট কি হবে, সোনার দাম বাড়বে না কমবে, কি হবে এই নিয়ে বসে আছে। হ্যাঁ, বাজেট পেশ হয় প্রতি বছর ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, প্রতি বছর নোট লেখা আছে, দেখি বইয়ের ফার্স্ট পেজে লেখা আছে বাজেট পেশ হয় প্রতি বছর ফেব্রুয়ারি মাসের 1 তারিখে, 1 ফেব্রুয়ারি, ঠিক আছে তো, তার মানে কালকেই তো পেশ হওয়ার কথা 1 ফেব্রুয়ারি, ঠিক আছে তো। এবার দেখতে হবে কালকে পেশ হবে নাকি মানডে পেশ হবে, কালকে তো সানডে আছে, ঠিক আছে তো। জেনারেলি রুল হচ্ছে 1 ফেব্রুয়ারি বাজেট পেশ হবে। আচ্ছা, ফ্যামিলি পেনশন কত করে পেয়েছি? 5000 টাকা, 5000 টাকা, 5000। কালকেই দেখবি সব দেখবে ওই ইলেকট্রিক্যাল গ্যাজেটের দাম বাড়ছে না কমছে, বুঝতে পারলি তো, কত কি রেট হচ্ছে সব কালকেই হবে, ঠিক আছে। 5000 ইনটু 12 কত হচ্ছে ফ্যামিলি পেনশন? 60000 টাকা পেয়েছি, 60000 টাকা পেয়েছি। এবার নিয়ম মনে আছে, এর থেকে কি করতাম, এক্সেমশন, তাই তো, এক্সেমশন, তাই তো, মনে আছে, সেকশন মনে আছে কারণ, এক্সেমশন আন্ডার সেকশন 57 সাবসেকশন 2A, ঠিক আছে, উইল বি লিস্ট অফ দা ফলোইংস। এবার বলি স্যার আমার তো সেকশন মনে থাকবে না, লিখবি না, তুই লিখবি এক্সেমশন উইল বি লিস্ট অফ দা ফলোইংস, এইটুকুতে লিখতে হবে। এবার তুই মাইনাস দিলি, তুই লিখলি না এক্সেমশন লিস্ট অফ দা ফলোইংস, তাহলে নাম্বার কাটবে, ওইটুকুতে লিখতে হবে তোকে। কিন্তু আমি বলবো সেকশন লেখা উচিত, মনে রাখার চেষ্টা করবি, উইল বি লিস্ট অফ দা ফলোইংস, তো ভুল লিখবি না সেকশন, এটা বারবার বলবো, উইল বি লিস্ট অফ দা ফলোইংস, উইল বি লিস্ট অফ দা ফলোইংস। কি নিয়ম ছিল? 1/3, তাই তো, 1/3 অফ কি ফ্যামিলি পেনশন, 1/3 অফ ফ্যামিলি পেনশন। তাহলে ফ্যামিলি পেনশন কত টাকা ছিল? 60000 টাকা। তো 60000 এর 1/3 করলে কত হয়? 60000 এর 1/3 করলে 20000 টাকা হয়, 20000 টাকা। আর কি ছিল? ম্যাক্সিমাম লিমিট, তাই তো, ম্যাক্সিমাম লিমিট, ম্যাক্সিমাম লিমিট তুমি যদি ওল্ড রেজিম ফলো করো তাহলে 15000 টাকা, আর যদি নিউ রেজিম ফলো করো তাহলে 25000 টাকা, ডিপেন্ড করবে তোমার উপর, তুমি কি ফলো করছো, ওল্ড না নিউ, ঠিক আছে তো, ওল্ড না নিউ। কোন স্টুডেন্ট 15 লিখতে পারে, 25 লিখতে পারে, দুটোই ঠিক, আমি বলবো দুটোই ঠিক, কিন্তু তুমি ব্যাকেটে লিখে দাও আমি ওল্ড ফলো করছি না নিউ ফলো করছি, ঠিক আছে। অনেক সময় না অঙ্কের নিচে না বলে দেয় এই ভদ্রলোক বা এই ইন্ডিভিজুয়াল ওল্ড ফলো করে। আচ্ছা আমি তোকে বলছি, কোশ্চেন না ওল্ড নিউ বলে দেয় না, ও বলে 115 বাক, এই কথাটা লিখে দেয়, 115 বাক ফলো করছে মানে নিউ ফলো করছে, আর বলছে কি 115 বাক ফলো করছে না তার মানে ওল্ড ফলো করছে, ঠিক আছে তো। আমার যত মনে হচ্ছে অঙ্কে এরকম কিছু লেখেনি, এরকম কিছু অঙ্কে লেখেনি, লিখেছে না লেখেনি, তুই যত স্যালারি করতে স্যালারি নিচে লিখেই দিতে কথাটা, স্যালারি করার সময় বলে দিত। যাই হোক, কি ফলো করবো বল, ওল্ড না নিউ? নিউ। তা নিউ ফলো করলে 25, নিউ ফলো করলে 25, মনে রাখিস কিন্তু এগুলো। ছোট কোনটা? 20000, 60 থেকে 20 বাদ দিলে কত হয়? 40000 টাকা। তাহলে দেখ এবার কি হয়ে গেল বল, ফ্যামিলি পেনশন হয়ে গেল। এবার কি বলেছে? ইন্টারেস্ট সেভিংস ব্যাংক উইথ এসবিআই, সেভিংস ব্যাংক বলেছে, নট আ পোস্ট অফিস, পোস্ট অফিস বলেনি, ইন্টারেস্ট সেভিংস ব্যাংক উইথ এসবিআই 15000। তাহলে কি লিখবো? ইন্টারেস্ট অন সেভিংস ব্যাংক উইথ এসবিআই কত টাকা? 15000। টোটাল করে অঙ্ক শেষ, নামিয়ে দাও, অঙ্ক নামিয়ে দে, শেষ। 50 আর 32 82, কত কত? 1,37,000 শেষ অঙ্ক। এটাকে বলে কি? ইনকাম ফ্রম আদার সোর্সেস। নেক্সট, তাহলে আমাদের 28 নম্বর অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। 27 নম্বর অঙ্ক, এটা 2024 অনার্সে এসেছিল, কিন্তু কোথায় এসেছিল দেখ, কোথায় এসেছিল এটা? সিবিসিএস। কি বলছে? বলছে মেঘা সাবমিটস দ্য ফলোইং ইনফরমেশন ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 24-25। ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। দেখ মনের মতন পছন্দ মতন পয়েন্ট পেয়েছিস, 30000 টাকা ইন্ডিয়ান কোম্পানি ডিভিডেন্ড পেয়েছিস, কিন্তু ইন্টারেস্ট পেড বলেছে, দেখিস আমাকে ইন্টারেস্ট পেড বলেছে, ঠিক আছে। কত টাকা ইন্টারেস্ট পেড? 2000 টাকা। উইনিং ফ্রম লটারি 35000 টাকা, 30% টিডিএস বলে দিয়েছে। ক্যাশ গিফট 2 লাখ টাকা ফ্রম ফাদার, বাবার থেকে গিফট পেয়ে, বাবা তো রিলেটিভের গিফট পেলে কি হয়? এক্সেম পড়েছিলাম। সি হ্যাজ টেকেন আ হাউস, ঠিক আছে,
সি হ্যাজ টেকেন আ হাউস ফ্রম মিস্টার বণিক। মিস্টার বণিকের থেকে একটা বাড়ি পেয়েছে, ঠিক আছে, এটা মান্থলি রেন্ট 2000 টাকা, 2000 টাকা ভাড়া দিয়ে পেয়েছে। হাফ অফ দ্য পোর্শন অফ হিজ হাউস সাবলেট 1250, ঠিক আছে, এন্ড সি অলসো পেড রিপেয়ার চার্জেস 200 টাকা অন দ্য সেট প্রপার্টি। তাহলে বুঝতে পারলি তো, সি হ্যাজ টেকেন আ হাউস ফ্রম বণিক, বণিকের থেকে সে একটা বাড়ি নিয়েছে, ঠিক আছে, কত 2000 টাকা করে ভাড়া দিয়েছে, 2000 টাকা করে ভাড়া। ভালো করে বুঝবি, কিন্তু ভালো করে বুঝবি, এই যে মেঘা বণিকের থেকে 2000 টাকা মাসে ভাড়া দিয়ে একটা ঘর নিয়েছে, ঠিক আছে, তার মধ্যে হাফ পোর্শনে ও সাবলেট করে দিয়েছে, তাহলে হাফ পোর্শন নিজে থাকছে। তাহলে এখানে কোন পোর্শনটা, যে হাফ পোর্শনই আসবে, কারণ সাবলেট কোথায় আসে, সাবলেট আসে আদার সোর্সে, ওই হাফ পোর্শনটাই আসবে, আর কিছু আসবে না, ঠিক আছে। তো অঙ্ক করতে গিয়ে তুই বুঝতে পারবি, ভালো অঙ্ক দিয়েছিল পয়েন্টটা। তাহলে চ প্রথমে লেখ, নিউ পেজে যাই, কত নম্বর অঙ্ক এটা, অঙ্কের নাম্বার, হ্যাঁ 27 27, দাগ কেটে নে আগে। নেক্সট কি বলে, এই কি বলে যে প্রথমে ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি 30,000 লেখ। আগের ক্লাসটা যে করেছে আমার সামনে বসে, আর আজকের ক্লাসটা যে করে ফেললো, ব্যাস, তাহলে ও আদার সোর্সে যাই আসুক পেয়ে যাবে, 5 আসলেও 5 পাবে, 10 আসলে 10 পাবে, কিছু নেই, আর কিছু নতুন করে করারও ব্যাপার নেই। ডিভিডেন্ড রিসিভ ফ্রম অ্যান ইন্ডিয়ান কোম্পানি 30,000, লেস কি করব, এক্সেমশন, will be list of the followings. কি নিয়ম, এক্সেমশন will be list of the followings, কি লেখা যায়, এক্সেমশন will be list of the followings। প্রথমে দুটো পয়েন্ট হবে, হ্যাঁ, একটা যে ইন্টারেস্ট পেড কত টাকা ছিল, 2000 টাকা, আর 20% অফ ডিভিডেন্ড ইনকাম, 30,000 20% করলে কত হয়, 6,000 টাকা। 2 আর 6 এর মধ্যে ছোট 2, 30 থেকে 2 বাদ দিলে হয় 28,000 টাকা। বেশ, এই অঙ্কে আমার তো মনে হয় এই পয়েন্টটাই ছিল, আর সেরকম কিছু পয়েন্টের কোনো লেভেল নেই। উইনিং ফ্রম লটারি 50,000 টাকা হবে, লেখো উইনিং ফ্রম লটারি। এখনো পর্যন্ত আগের দিন একটা অঙ্ক আর আজকে যে কোনো অঙ্ক করলাম, এর মধ্যে পরীক্ষায় পয়েন্ট চলে এসেছে, যা তাও বলে দিলে এর মধ্যে পয়েন্ট চলে এসেছে। উইনিং ফ্রম লটারি কত টাকা, 35,000 টাকা। তো বুঝিস তো, উইনিং তুই লটারি কেটেছিস, লটারি কেটে প্রাইজ জিতেছিস, কত টাকা পেয়েছিস, হাতে প্রাইজ 35,000 টাকা পেয়েছিস। তো গভর্নমেন্ট তো ট্যাক্স কেটে নিয়েছে, তারপরে প্রাইজটা পেয়েছিস, গভর্নমেন্ট 30% ট্যাক্স কেটেছে, তাহলে পেয়ে কত পার্সেন্ট তুই পেয়েছিস, 70%। তাহলে এটাই তো 70, এটাই তো 70, তাহলে 100 কত, এটা আমি তোকে আগেই বলেছিলাম 50,000 টাকা হবে, 50,000 টাকা। এই যে এই কোশ্চেন গুলোই না ক্লাস 12 এমসিকিউ দেয়, তো বলে দিল কি বলতো, উইনিং ফ্রম লটারি 35,000 টাকা 30% ট্যাক্স কেটেছে, এবার লিখে দিল চারটে অপশন দিল, বলে কোন অ্যামাউন্টটা হবে, লিখতে হবে 50। 12 এই সমস্ত এমসিকিউ দেয়, ঠিক আছে, 12 এই সমস্ত এমসিকিউ আসে। তো নেক্সট কি বলেছে দেখ, গিফট রিসিভ ফ্রম ফাদার, লিখ গিফট রিসিভ ফ্রম ফাদার, লিখ গিফট রিসিভ ফ্রম ফাদার, ড্যাশ লিখলাম, ব্র্যাকেট লিখে রাখ না, এক্সেম্পট, ব্র্যাকেট লিখে রাখ এক্সেম্পট। জানিস তো কেন এক্সেম্পট হলো, কারণ ফাদার তো রিলেটিভের মধ্যে পড়ে, রিলেটিভ থেকে গিফট পেলে কি হয়, এক্সেম্পট হয়। নেক্সট কি বলে দেখ, নেক্সট চলে আয় লাস্ট পয়েন্ট, চারটে পয়েন্ট। তাহলে কি লিখবো, ওই সাবলেট, তাই তো, এটা সাবলেট ছিল, সাবলেট। তাহলে তুই বাড়ি ভাড়াটা পাচ্ছিস কত করে দেখ তো, 1250। হ্যাঁ বাড়ি ভাড়া পাচ্ছিস তুই 1250 টাকা করে, ঠিক আছে, সাবলেট কত হচ্ছে 1250 টাকা করে প্রতি মাসে পাচ্ছিস,
তাহলে 1250 ইনটু 12 করলে কত হয়? 15,000 টাকা তুই পাচ্ছিস। তাহলে ওই তো বললাম সাবজেক্ট আগের দিন বলেছিলাম, আজকে ধর আমি কারোর বাড়ি ভাড়া নিয়েছি, আমি না থেকে অন্য কোনো, আচ্ছা আমি একে তো ব্যাপারটা কি বলেছে, ধর পুরো বাড়িটা ভাড়া নিয়েছি, পুরো বাড়িটার ভাড়া কত? 2000 টাকা করে। তাহলে মেঘা এই বাড়িটা ভাড়া নিয়েছে কার থেকে? বণিকের থেকে 2000 টাকা, বণিককে 2000 টাকা করে ভাড়া দেবে। এইবারে 2000 টাকার মধ্যে হাফ পোরশন, এই হাফ পোরশনটা কি করে দিয়েছো? সাবলেট করেছে। কত করে? 1250 টাকা করে। তার মানে আমি যাকে সাবলেট করেছি তার থেকে কত করে নিলাম? 1250। এবার বাড়ির মালিককে কত টাকা ভাড়া দেবো? 2000 টাকা করে দেবো, ঠিক আছে? তো এই 2000 টাকার মধ্যে হাফ পোরশন তো আমি থাকছি, তাহলে হাফ 1000 টাকা ভাড়া আমার ভাড়া, আর বাকি 1000 টাকা ওর জন্য। তার মানে এখানে কি হচ্ছে বুঝিস তো? মাইনাস দিয়ে লিখবি রেন্ট পেড। বুঝতে পারলি ব্যাপারটা কি? রেন্ট পেড কত লেখা উচিত? রেন্ট পেড কত লেখা উচিত বল? রেন্ট পেড 2000 ইনটু 12 করা উচিত নাকি 1000 ইনটু 12 করা উচিত? 1000 ইনটু 12। এটা বুঝিস কিন্তু কেন 1000 ইনটু 12 হলো? এটা বুঝিস কিন্তু কেন 1000 ইনটু 12 হলো? এই বলিস স্যার 2000 রেন্ট তো পেড 2000 টাকা করে। আরে রেন্ট তো পুরো বাড়ির ভাড়া 2000, তুই পুরো বাড়ি সাবলেট করছিস। তাহলে তোকে তো বুঝতে হবে এই জিনিসগুলো। এই জিনিসগুলো বুঝতে না পারলে হবে কি করে? এই দেখ, তাহলে কত হলো? 1000 ইনটু 12 লিখে দে। 1000 ইনটু 12 রেন্ট পেড কত করে? 1000 ইনটু 12 কত হচ্ছে? 12,000। আর এই বাড়ির জন্য কিছু খরচাপাতি করতে হয়েছে, এই জন্য বলছে সি বলতে কি মেঘা অলসো পেড রিপেয়ার চার্জেস 200 টাকা অন সেট প্রপার্টি। ওই প্রপার্টির জন্য ওকে 200 টাকা রিপেয়ার খরচা করতে। এবার অ্যাজাম্পশন ব্যাপার, এখন তুই বলতে পারিস এই যে এবার দেখ, এই আমি মনে করছি এই রিপেয়ারটা কোন পোরশন? যেই পোরশনটা সাবলেট হয় তার রিপেয়ার, ঠিক আছে? এখন তুই মনে করছিস পুরো বাড়ির রিপেয়ার হলে হাফ নিবি, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি ওই সাবলেট পোরশনের রিপেয়ার, আমি মনে করছি সাবলেট পোরশনের রিপেয়ার কত বলেছে? 200 টাকা। কত হলো? 3000 থেকে 200 বাদ দিলে কত হয়? 2800 টাকা। বাস শেষ। 78,000, 78 আর 2 80,800। এটা হলো শর্টে লিখি ইনকাম ফ্রম আদার্স। আমাকে দেখা তো সবচেয়ে সহজ একটা আদার্স, ইচ্ছে সহজ একটা হয়, আমি একদিনই শেষ করা যায় চ্যাপ্টার। আগের বার 8 এসেছিল, এবছর এই 5ই ধরে রাখ, 5 ধরে রাখ, ঠিক আছে? মানে অনেক চ্যাপ্টার আছে তো, কত নিবি? অনেক চ্যাপ্টার আছে, তুই তো হাঁপিয়ে যাবি এত অঙ্ক করতে, ঠিক আছে? তো প্রচুর অপশন থাকবে। এই জন্য বলছি এই চ্যাপ্টারে না তোর ট্যাক্সের কটা থিওরি পড়তে হবে, ট্যাক্স থিওরি পড়ার দরকারই নেই, ট্যাক্সের থিওরি দরকারই নেই পড়ে। তাও ট্যাক্সের থিওরি কি থিওরি পড়তে হবে জানিস? থিওরি পড়তে হয়, কোন থিওরি দেবো জানিস? ক্লাস 11 এ, 12 এর থিওরিও দেবো না, ক্লাস 11 এ। তাও বলছে ওদের তো সেমিস্টার ছিল না, ক্লাস 11 এ যে হাফ ইয়ারলি যে থিওরিগুলো পড়েছিল ওই থিওরি আছে। তাও বলে দেখি থিওরি আসবে, ও বলবে পার্সন কাকে বলে, কোথায় পড়েছিলি? 11 এ পড়েছিলি মনে করে? এসএসসি কাকে বলে, প্রিভিয়াস ইয়ার কাকে বলে, অ্যাসেসমেন্টের এই সমস্ত কোশ্চেন দেবে থিওরি, এই থিওরি দেবে। মানে 11 এর থিওরি আলাদা কাটতে, 11 এর থিওরি দেবে এখানে আর কোনো গ্র্যাজুয়েশন লেভেলের থিওরি করতে হবে না। সুবিধা মানে ধর যাদের 11 12 কষ্ট ছিল না, হেভি সুবিধা, মানে অনেক সব পড়া। এখন ভুলে গেলে আলাদা ব্যাপার, পড়া সব কিন্তু পড়া। এবার দেখ 23 সালে অনার্সের অঙ্কটা করবি। দেখ এই কি বলেছিলাম, স্যালারি তোরা 11 এ যারা করেছিস, এখানে 11 এ স্যালারিতে যা করেছিস এখানে 30 বা 40% এক্সট্রা শিখতে হয়েছে, 40% এক্সট্রা শিখতে হয়েছে, বা 50% বলে এক্সট্রা শিখতে। কিন্তু 11 12 এ হাউস প্রপার্টি যা করেছিস, ঠিক আছে, এখানে হাউস প্রপার্টি 12 এ তুই 80% শিখে এসেছিস, 90% শিখে এসেছিস 12 এ হাউস প্রপার্টি, শুধু 10% যেটা বাকি আছে সেই 10% আছে। তো ওই তো 12 এরই কোর্স আছে। হ্যাঁ, পিজিপি এর পরের দিন যে মঙ্গলবার যে চ্যাপ্টার ধরো পিজিপি, ওটা শিখিস, ওটা পুরো নতুন ব্ল্যাঙ্ক, পুরো ওটা একদম জানতি না। তুই বল রেসিডেন্সিয়াল অফ ট্যাক্স করিস নি ক্লাস 11 এ? ওই সেম আছে, আলাদা কিচ্ছু নেই। এগ্রিকালচার ইনকাম 11 এ যা শিখেছি এখানে সেই এগ্রিকালচার ইনকাম আছে, নতুন কিচ্ছু নেই। আর কি আছে? ব্যস্ত এই তো অনেক কিছু মিল আছে। 11 12 এ যদি কেউ যদি কস্ট ট্যাক্স ভালো করে করে অনেক কিছু মিল আছে। দেখ এবার 26 নম্বর অঙ্কটা করবো, এটা 2023 অনার্সে এসেছিল। দেখি তো অঙ্কটার মধ্যে এমন কি নতুন পয়েন্ট আছে দেখ তো। 23 অনার্সে এসেছিল। ফ্যামিলি পেনশন কোনো নতুন না, ইনকাম ফ্রম সাবলেটিং এটাও নতুন না, তারপর উইনিং ফ্রম লটারি এটাও নতুন না, ঠিক আছে? তো ইনকাম ফ্রম এগ্রিকালচার ল্যান্ড বাংলাদেশ। তারপর দেখ 23 সালে অনার্সে এসেছিল সিবিসিএস এ। তো ফটাফট করে দে, 5 মিনিট নে, 5 মিনিট একটা অঙ্ক করতে 5 মিনিট সময়, একটা অঙ্ক করার জন্য 5টা মিনিট সময়।
বাড়িতে করলেও করতে হবে, এখানে করলেও করতে হবে, তো এখানেই করে ফেল। কত নম্বর অঙ্ক এটা? কত নম্বর অঙ্ক? 26। কি ছিল প্রথমে? ফ্যামিলি পেনশন 5300 করে নে, ক্যালকুলেটর নে হাতে, হাতে ক্যালকুলেটর নে। ফ্যামিলি পেনশন লে 5300 করে 12 কত হচ্ছে? 63600 মাইনাস দিয়ে লেখ এক্সেমশন আন্ডার সেকশন 57 সাবসেকশন 2a, ঠিক আছে, উইল বি লিস্ট অফ দা ফলোইংস। কি লিখবো? 1/3 of family pension কত হবে? 63600 ইনটু 1/3 কত হচ্ছে? 21200 টাকা। ম্যাক্সিমাম লিমিট কত বলবো? 15000 টাকা বলি। কেন বললাম? কেন 15000 টাকা বলবো? কারণ আগে যে অঙ্কটা তুই করলি ওখানে তুই কি রিজাইন ধরেছিস? নিউ রিজিউম ধরেছিস। একটা ওল্ড কর, ওল্ডে কত? 15, নিউতে 25। আমি এটাকে ওল্ড ধরলাম, তাহলে কত লিখবো? 15000 টাকা। দুটো আমি ছোট কোনটা? 15000। ঠিক আছে তো 600 তারপর কত হচ্ছে বল? 5 8 হাতে হচ্ছে 1 4 48600। নেক্সট কি বলেছে? ইনকাম ফ্রম সাবলেটিং লে, ইনকাম ফ্রম সাবলেটিং। নেক্সট পয়েন্ট লে ইনকাম ফ্রম সাবলেটিং কত বলেছে দেখ? 5500 পার মান্থ। তাহলে 5500 ইনটু 12 কত হচ্ছে? 66000। এইবার রেন্ট পেড তো করতে হবে তোকে। তুই রেন্ট কত টাকা করে পে করেছিস ল্যান্ডলর্ডকে? বাড়ির মালিককে 4000 টাকা পে করেছিস। তাহলে লেখ মাইনাস দিয়ে লেখ রেন্ট পেড টু ল্যান্ডলর্ড, মাইনাস দিয়ে লেখ রেন্ট পেড টু ল্যান্ডলর্ড। কত টাকা? 4000 টাকা হবে না? 4000 ইনটু 12 কত হবে? 48000 টাকা। নেক্সট কি বলেছে দেখ? বলেছে মিউনিসিপাল ট্যাক্স কত টাকা পে করেছে, এটাও কিন্তু বাদ যাবে, এটাও খরচা, এই খরচাটাও বাদ যায়। ঠিক আছে, মিউনিসিপাল ট্যাক্স পেড 1500 টাকা। লে মাইনাস দিলে মিউনিসিপাল ট্যাক্স 1500 টাকা। লে মাইনাস কর। 66 থেকে 48 বাদ দে আর 1.5 বাদ দে। 16500। তুই বুঝ তো এই রাজি এই টাকা পাস করার মতন, মানে আগে ওই জায়গাগুলো ঠিক করে, যেমন এই চ্যাপ্টারটা তুই টার্গেট করে নিয়ে আমি এই চ্যাপ্টারগুলো, সেই চ্যাপ্টারগুলো কি বললাম 19 থেকে 24 আগে ভালো করে পড়। মানে আমি কি বললাম বুঝতে পারছিস তো? কম পড়বি আগে, না আগে কি কর, আগে তুই তোর পাঁচটা সিকিউর কর, তারপর তুই বুঝতে পারছিস কি বলছি? যেমন হাউস বডিকে টার্গেট কর যে 15 নাম্বার আমার ওখানে তুলতেই হবে। ঠিক আছে, হাউস বডি 15 নাম্বার, বুঝতে পারছিস কি বলছি? তারপর এই আদার্স সোর্স এটাকে টার্গেট কর, রেসিডেন্সিয়াল ওটাকে টার্গেট কর। মানে তুই আগে পাস করার জায়গাটাকে সিকিউর কর, বুঝতে পারছিস তো? ক্লাস কম করিস তো, যেন পাস করার জায়গাটাকে সিকিউর কর। আচ্ছা কি বললাম বল? এটা হয়ে গেল উইনিং ফ্রম লটারি। এই দেখ ও ইচ্ছা করে এটা বলেছে, ঘাবড়ে যাবি না। উইনিং ফ্রম লটারি কি বলেছে? আফটার ডিডাকশন, মানে সরকার 30% ট্যাক্স কাটার পর লটারি ইনকাম কত হয়েছে? 2,10,000। তাহলে এটা কি 2,10,000? এটাকে বলে নেট। সরকার যেই টাকাটা কাটলো, টাকা কেটে তোর হাতে যেটা পাঠালো তাকে বলে নেট। নেট নি না, আমরা গ্রস, গ্রস মোট এমন। ঠিক আছে, 2,10,000 নেব না, 2,10,000 কে গ্রসে কনভার্ট করো, সে করে দেবো। এখানে কি হয়েছে? এক্সপেন্সেস ইনকাম লটারি যে টাকাটা জিতলি না, তার জন্য লটারি কাটতে হয়েছে। তো তুই 5,000 টাকা লটারি কেটেছিস, এই খরচাটা ছাড় পাওয়া যায় না, এই খরচা ছাড় পাওয়া যায় না। এটা এমনি দিয়েছে, তুই ভুল করিস। ঠিক আছে, এটা এমনি দিয়েছে।
আর দেখ না একটা মানুষ তো লটারি কেটেই যাচ্ছে, ও একদিন টাকা জিতলো, বলছে না আমি এই খরচাকে আমি ছাড় দেবো না, ছাড় পাওয়া যায়, মনে রাখতে হবে কিন্তু উইনিং ফর্ম লটারি থেকে যে টাকা কামালি, ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ জিতলি, এখানে থেকে এইটা কোনো লটারি কেনার জন্য খরচা করছিস, খরচাটা ছাড় পাওয়া যায়, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে কি আসবে, এটা তোকে মানে কি বলবো, তোকে বোকা বানানোর জন্য দিয়েছে না, যাতে তুই না বুঝে চলো এটাকে 5,000 টাকা মাইনাস করে এর জন্য দিয়েছে, ঠিক আছে তো, এটা নিবি না, এই ফাঁদে পা দিতে নেই, ঠিক আছে তো। তাহলে লেখ উইনিং ফর্ম লটারি, লেখ উইনিং ফর্ম লটারি, উইনিং ফর্ম লটারি কত টাকা দিয়েছে, 2,10,000 টাকা, 30% ট্যাক্স কেটে, মানে 70 এর সমান, 100 এর সমান কত বলতো, 3 লাখ টাকা, 3 লাখ টাকা। আর কি বলেছিল, নন এগ্রিকালচার ইনকাম 50,000 টাকা, বুঝেছিস তো কেন, বাংলাদেশে এগ্রিকালচার হয়েছে, তা বাংলাদেশ তো ভারতে না, ভারতবর্ষের বাইরে, তা ভারতবর্ষের বাইরে যদি এগ্রিকালচার করিস সেটাকে কি বলবে, ভারতবর্ষের নন এগ্রিকালচার, ঠিক আছে তো। এখন তুই পাশ দিয়ে বলছিস স্যার এগ্রিকালচার ইনকাম হয়নি, এগ্রিকালচার ইনকাম করে তো একদিন দেবো, শেষ করে দেবো, একদিনে শেষ এগ্রিকালচার ইনকাম, একদিনও মনে লাগবে না, হয়তো অ্যাকচুয়ালি 25 থেকে 30 মিনিট লাগবে এগ্রিকালচার ইনকাম করতে, থিওরি তো না, ও তোকে 5টা পয়েন্ট বলবে কোনটা এগ্রিকালচার কোনটা নন এগ্রিকালচার, এই তো অঙ্ক, ওই তো 11 এর কোশ্চেন সব, ঠিক আছে তো। এটা কি লিখবো বল, নন এগ্রিকালচার ইনকাম, ওটা নিয়ে এখন ভাবিস না স্যার ওটা বাকি, ওটা একদম ভাববি না, ওটা নিয়ে ভাববি না, একদম ভাববি না, এখন মধ্যে যা যা হয়ে গেছে সেইগুলোতে ফোকাস কর, ঠিক আছে, যেইগুলো হয়ে গেছে সেইগুলোতে ফোকাস কর। 50,000 টাকা, 4 লাখ 4,15,100, এটা কি লিখবো, ইনকাম ফ্রম আদার সোর্সেস। হয়ে গেল 26 নম্বর শেষ, সব লিখছিস তো, ইয়ে স্নিগ্ধা, ডে কত 2, এবার 23 জেনারেল, দেখি 23 জেনারেল কি দিয়েছে, কি অঙ্ক দেবে, আর আলাদা কিছু নতুন কিছু দেবে না, দেখি 23 জেনারেল কি বলেছে, বলছে মিস্টার পি সাবমিট দ্য ফলোইং পার্টিকুলার অফ হিজ ইনকাম ফর দ্য ইয়ার, এটা কত হবে 24-25, ডিভিডেন্ড রিসিভ ফ্রম XYZ লিমিটেড ইন্ডিয়ান কোম্পানি 4,000 টাকা, কমিশন চার্জ বাই ব্যাংক, এর দেখ তোকে বোকা বানানোর জন্য পয়েন্টটা দিয়ে ভালো করে দেখবি, এদিক শোন এটা কি বোকা বানানো দিয়েছে, এই যে এই পয়েন্টটা আসবে না, এটা ভালো করে শোন, এই ভুল করে ওটা লিখবি না, তুই ইন্ডিয়ান কোম্পানি ধর টাটা আবার রিলায়েন্সকে ইনভেস্ট করেছিস, তুই ডিভিডেন্ড পেয়েছিস, কত টাকা ডিভিডেন্ড পেয়েছিস 4,000 টাকা, এটা তো ইনকাম, এটা আদার সোর্স আসবে, এর থেকে কোন খরচা বাদ যায়, ইন্টারেস্ট, কমিশন বাদ যায় না, এটা এমনি দিয়েছে, এটা এই ফাঁদে পা দেওয়া যাবে না। ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি, এটাও ট্যাক্সেবল ইনকাম, আদার সোর্সে আসবে। উইনিং ফর্ম লটারি 30% ট্যাক্স কাটার পর তুই হাতে 8,400 পেয়েছিস, তাহলে কোন টাকাটা আসবে, গ্রস, এটাকে গ্রসে কনভার্ট করলে কত হয়, 12,000 টাকা, পড়ে দেখবি 12,000 টাকা হবে, ঠিক আছে তো। আর কি ছিল পয়েন্ট, আর কি পয়েন্ট ছিল, ইনকাম ফ্রম সাবলেটিং, তাহলে তুই একটা জিনিস খেয়াল করছিস, পয়েন্ট কিন্তু আনকমন থাকে না, তুই দেখবি আমি এতগুলো পড়ে দেখলাম, আমি দেখ আমার কাছে বেরিয়ে গেল তোর পরীক্ষায় কি দিতে পারে পয়েন্ট, দেখ আমি তোকে বলেছি আজকে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো ফোকাস করে গেলে হবে, কি একটা সাবলেট, একটা উইনিং ফর্ম লটারি, একটা ফ্যামিলি পেনশন, একটা ইন্টারেস্ট অন পোস্ট অফিস ব্যাংক অ্যাকাউন্ট, ইন্টারেস্ট অন পোস্ট অফিস ব্যাংক, ব্যাস, আর ডিভিডেন্ড, এই 5টা পড়ে গেলেই হবে, এই 5টা আর কিছু করতে হবে না, আমি বলে দিলাম, আমি তোকে বলে দিলাম এই 5টার বাইরে দেবেই না, এই 5টার বাইরে দেবেন, এই 5টাই পয়েন্ট তুই পড়ে যাস ভালো করে, দেখ তুই প্রতিটা অঙ্কে কম বেশি 5টার মধ্যে পয়েন্ট আছে, অঙ্কটা কর, ফটাফট করে কর, কত নম্বর অঙ্ক এটা, 25, নম্বর অঙ্কটা করছি, 25 নম্বর অঙ্ক। প্রথম পয়েন্টটা কি বলেছে, ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি 4,000 টাকা, লেখ ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি 4,000 টাকা, হয়ে গেল। নেক্সট কি বলেছে, ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি 15,000 টাকা, লেখ ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি কত টাকা, 15,000 টাকা, হয়ে গেল। ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি কত হলো, 15,000 টাকা। নেক্সট
উইনিং ফর্ম লটে চলে আয়। $8,400 ডিভাইডেড বাই 70 ইনটু 100 কত হচ্ছে? বল 12,000 টাকা। নেক্সট ইনকাম ফর্ম সাবলেটিং, লাইক ইনকাম ফর্ম সাবলেটিং, এটা কোন ইয়ার করছি? 2023। জেনারেল বল ইনকাম ফর্ম সাবলেটিং কত বলেছে? 6,000 টাকা পার মান্থ, তাই তো? 6,000 টাকা পার মান্থ, তাহলে কত হবে? 6,000 ইনটু 12 কত হচ্ছে? 72,000। এর থেকে মাইনাস করব কি? রেন্ট পেড। কাকে রেন্ট পে করেছি? বল বাড়ির মালিককে। কত টাকা করে? 3,500 ইনটু 12 42,000। একটা 42,000 বাদ দিয়ে হচ্ছে 30,000। অ্যানসার কত হলো? ইনকাম ফ্রম আদার সোর্সেস কত? হ্যাঁ হ্যাঁ 61,000। অঙ্ক শেষ। দেখতে পারলি না অঙ্কগুলো? ছোট অঙ্ক হয়ে গেছে, বেশিক্ষণ টাইম লাগছে না এগুলো সব। সবকটা তো কম্পিটিশন হবে এই করে ওই তো লিখতে হয়, পরপর একবার লিখে, আগের দিন ফার্স্ট অঙ্কে লিখে দিলাম, আর আজকে লিখে দেবো, ঠিক আছে? লাস্ট অঙ্কে লিখে দেবো। আচ্ছা, তাহলে এই অঙ্কটাও হয়ে গেল 25। এই তো বড় অঙ্কটা কি 1999 এ এসেছিল, ও মাইসোর ইউনিভার্সিটিতে এসেছিল বিকম, বাট বড় অঙ্ক, ঠিক আছে? এগুলো পরে দেখা যাবে, এগুলো এখন। এই যে কিছু কিছু অঙ্ক আমি করাবো না, তোর বাড়িতে হোমওয়ার্ক দেবো, বুঝছিস? কিছু কিছু অঙ্ক, যেমন ধর আমার মন চাইলো 20 নম্বর অঙ্কটা তোকে দিয়ে করাবো, বাড়িতে কি করবি? হোমওয়ার্ক 20 নম্বর অঙ্কটা, ঠিক আছে? 20 নম্বর অঙ্কটা বাড়িতে করবি হোমওয়ার্ক। এবার দেখ, এই একটা খেয়াল করবি, বোর্ডের দিকে দেখা, দেখ এই দেখ, এই দেখ, এই অঙ্কটা দেখ ভালো করে, জাস্ট একটু বলে দিচ্ছি। as you see does not ought to be taxed under নিউ ট্যাক্স রেজিম, নিউ ট্যাক্সে যাবে না, ওল্ড ট্যাক্স। তাহলে এখানে যে ফ্যামিলি পেনশন দিয়েছে 15,000 টাকা করে, এখানে ভুল করেও তুই 25,000 করে দিলে ওখানে কাটা হয়ে যাবে। তাহলে মেনশন করে দিয়েছে তোকে, এই কথাগুলো মাথায় রাখবি, ঠিক আছে? তো মেনশন করা না দিলে তোর মন যা চাইবে তাই করবি, তোর মন যা চাইবে তাই করবি। এটা 19-টাও হোমওয়ার্ক করবি, 19-টা হোমওয়ার্ক করবি, ঠিক আছে? তারপর দেখ 18টাও হোমওয়ার্ক করবি, 18টা। কি কোনো পয়েন্ট নতুন লাগছে দেখি তো? না, কি নতুন বল না, কোন নতুন লাগছে পয়েন্ট? নতুন কি পয়েন্ট লাগছে বল, এখানে দেখে বল না, নতুন লাগলে বল। এই যে স্যার বন্ধুর থেকে গিফট পাচ্ছি ম্যারেজ পারপাসে, বল এটা কি হবে? বন্ধু যে না এক্সাক্ট দাদা দাদা আস্তে বুঝতে হবে, বুঝতে হবে, তুই ও আগের ক্লাসে আসতে কেন যাই না, আমি জানি না এসসি বল এই পয়েন্টটা কি হবে? এই পয়েন্টটা কি? বন্ধুর থেকে ম্যারেজ পারপাসে গিফট পেয়ে 60,000, ম্যারেজ পারপাসে গিফট পেলে ওটা ফুলি এক্সেপ্ট হয়। এক্সেপ্ট। তাহলে প্রথমে তুই বলেছিলি 50,000 টাকা, ওটা আমি ফ্রেন্ডলি যদি ম্যারেজ লেখা না থাকতো তাহলে আসে, তাহলে আসে। এখানে ম্যারেজ পারপাসে গিফট পেলেই এক্সেপ্ট হয়। বাস এই অঙ্কের মধ্যে আমার কাছে আর কিছু ছিল না, আমার কাছে মনে হচ্ছিল এই পয়েন্টটাই বোঝানো ছিল, আর কিছু না। জানিস যদিও বোঝানোর কিছু নেই। এবার এই অঙ্কটা করবো, এবার এই অঙ্কটা তুই একটা জিনিস খেয়াল কর, কোনো পয়েন্ট নতুন দেখছিস? তুই লাস্ট কয়েক বছর অঙ্ক ওই একই তো অঙ্ক ঘুরে ফিরে থাকছে, ঘুরে ফিরে থাকছে, ঠিক আছে? আচ্ছা দেখ শোন, 17 নম্বর অঙ্কটা করো, 17 নম্বর অঙ্কটা। এটা কি ছিল? অ্যাসেসমেন্টের 25-26। চ এটা কি? মিসেস সাবানা, ঠিক আছে তো? মিসেস সাবানার অঙ্ক, ঠিক আছে তো? তো তোর দাগটা কাট, আগে দাগটা কেটে নে। মিস্টার সাবানা মোল্লা, এই মিসেস বলেছে। কত নম্বর অঙ্ক বল, অঙ্কের নাম্বারটা বল। 17 হ্যাঁ 17, তাই তো? 17। চল কি বলে 17 নম্বর অঙ্কটা দেখ পর। প্রথমে বলে ডিভিডেন্ড রিসিভ ফ্রম ফরেন কোম্পানি 16,000। ফরেন কোম্পানিতে ডিভিডেন্ড পেয়েছিস, বল ফরেন কোম্পানি ডিভিডেন্ড পেলে কি হয়? এটা ফুললি ট্যাক্সেবল ইনকাম, আদার সোর্সে, আদার সোর্স হেডে আসবে কিন্তু ফুললি ট্যাক্সেবল। লাইক ডিভিডেন্ড রিসিভ ফ্রম ফরেন কোম্পানি।
কত টাকা? 16,000। 16,000 টাকা। নেক্সট কি বলেছে? ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি 10,500 লেখ। ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি কত টাকা? বল বল। 1,500। নেক্সট বল, নেক্সট এরপর নেক্সট চলে যা। ফ্যামিলি পেনশন 14,000 টাকা পার মান্থ। ফ্যামিলি পেনশন কিছু বলেছে? ওল্ড রেজিম নিউ রেজিম স্যার কিছু বলেনি। ফ্যামিলি পেনশন লেখ, ফ্যামিলি পেনশন কত টাকা? 14,000 পার মান্থ। 1,74,000 কত হচ্ছে? 1,68,000। 14,000 কে 12 দিয়ে গুণ করলে 1,68,000 হয়ে যায় তো? 1,68,000 ইনারে লিখলাম। এর থেকে লেস দিয়ে লিখ এক্সেমশন আন্ডার সেকশন 57 সাবসেকশন 2A will be list of the following. বল কি লিখবো? 1/3 of family pension কত ছিল? 6,000। 1,68,000 উপর 1/3 কত হচ্ছে? 56,000 56,000। আর ম্যাক্সিমাম লিমিট কত করব বল? 25 হ্যাঁ হ্যাঁ 25। 25। মানে তুই নিউ রেজিমে চলছিস, ঠিক আছে? তা নিউ রেজিম যদি ধরি তাহলে 25,000। ছোট কোনটা এই দুটোর মধ্যে? 25,000 টাকা। এদের মধ্যে ছোট হচ্ছে 25,000 টাকা। তাহলে 1,68,000 কে 25 বাদ দিলে কত হয় বল? 1,43,000 1,43,000। নেক্সট কি বলেছে দেখ, এটা হলো এবার লাস্ট পয়েন্ট সাবলেট। লাইক রেন্ট রিসিভ ফ্রম সাবলেটিং। লাইক রেন্ট রিসিভ ফ্রম সাবলেটিং কত টাকা? 35,000 35,000। 35,000 পার মান্থ বলেছে না একবারে বলেছে? একবার বলেছে। একবারে বলেছে। বলছে রেন্ট পেবল বাই সাবানা রেন্ট পে করেছে 20,000 টাকা। লেখ রেন্ট পেড 20,000 টাকা। আর লিখবো কি আদার এক্সপেন্সেস। লেখ আদার এক্সপেন্সেস কত টাকা? 7,500। 7,500 টাকা। 15 থেকে 7,500 বাদ দিলে 7,500 হয়। বল অ্যানসার বল। ইনকাম ফ্রম আদার সোর্সেস বল অ্যানসার বল কত হচ্ছে? 7,500 হট। ও ওটা 16 10 26 কত হচ্ছে পুরো? 77,000। 1,77,000। 1,77,000 হচ্ছে। যোগ করে দেখে নে। 1,77,000 বেশি 1,77,000। হলো অঙ্কটা শেষ হয়ে গেল। নেক্সট অঙ্কে চলে আয়। 17 নম্বর অঙ্কটা হয়ে গেল দেখ। 16। এবার 16 2022 জেনারেল একটা নতুন পয়েন্ট আসছে, মানে করা পয়েন্টটা করা। তাহলে আমি যে প্রথমে ট্যাক্স করানোর থিওরি পড়েছিলাম, থিওরি পড়াটা খুব জরুরি। ট্যাক্সের থিওরি পড়াটা খুব জরুরি। পোস্ট থিওরি জানা থাকলে তোর অঙ্ক করাটা সুবিধা হয়ে যাবে। দেখ 16 নম্বর অঙ্কটা করছি। 16 নম্বর অঙ্কটা দেখ কাট। 16 নম্বর অঙ্কটা কবে দিয়েছিল? 2022 জেনারেল। দেখ 2022 জেনারেল দিয়েছিল 16 নম্বর অঙ্কটা। 2022 জেনারেল। দাগ কাটবো।
কত নম্বর অঙ্ক বললি? 16 নম্বর অঙ্কটা চলে আয়। কি বলছে? বলছে কি ডিভিডেন্ড রিসিভ ফ্রম ফরেন কোম্পানি 6000 টাকা। লিখ ডিভিডেন্ড রিসিভ ফ্রম ফরেন কোম্পানি 6000 টাকা। ডিভিডেন্ড রিসিভ ফ্রম ফরেন কোম্পানি কত টাকা? 6000 বাইরে বসিয়ে দে। নেক্সট কি বলছে? একই বারবার ফ্যামিলি পেনশন, দেখি ফ্যামিলি পেনশন বারবার ঘুরিয়ে ফ্যামিলি পেনশন। ওর এমনি অঙ্ক করতে করতে তোর ফর্মুলা মুখস্থ হয়ে যাবে কোথায় কি থাকে। ফ্যামিলি পেনশন কত? 12000 টাকা করে প্রতি মাসে বলছে। দেখ ফ্যামিলি পেনশন ফ্যামিলি পেনশন বলেছে 12000 টাকা করে প্রতি মাসে। কত হচ্ছে? 1,44,000 মাইনাস দিয়ে লেখ এক্সেমশন, তাই তো? বল দেখি সেকশন এতগুলো পড়া মুখস্থ হয়েছে? সেকশন 57 মনে রাখতে হবে, ঠিক আছে তো? এক জায়গায় না আমি বলি যতগুলো পড়েছিস একটা জায়গায় খাতায় একটা পাতা নিবি, এক পাতা নিবি, যা যা পড়েছিস না সেকশনগুলো এক জায়গায় করবি, পরীক্ষার আগে না রিড করতে সুবিধা হবে। বুঝেছিস কি বললাম? সেকশনগুলো না হলে বলবি, একদিন বসবি, আমি সুন্দর করে লিখে দেবো কি পড়েছিস সেকশনগুলো, মানে ঠিক আছে? এটা মনে রাখ, তাহলে এখন প্রত্যেক এক ঝলক করে চোখ গোলাবি, মনে পড়ে যাবে। আন্ডার সেকশন 57 সাবসেকশন 2a। তোরা তো বাঁচো আদার সেকশন লিখলি না, কিন্তু ক্লাস 12 এ এখন কি হয়ে গেছে, সিলেবাস এমন করে দিয়েছে ওদের 5টা সেকশন পরীক্ষায় আসবেই, এমসিকিউ তে লিখতেই হবে 5টা সেকশন, ঠিক আছে? ওরাও যারা পড়েছিল তখনও ছিল সেকশন পড়তে হবে, সেকশন মানে সেকশনের উপর এমসিকিউ দিচ্ছে, ঠিক আছে তো? আচ্ছা, এক্সামিনেশন আন্ডার সেকশন 57 সাবসেকশন 2a will be list of the followings, will be list of the followings। দেখ লেখ কি লিখবো? 1/3 of family pension, লেখ 1/3 of family pension। কত? 1,44,000 উপর 1/3 করলে কত হয়? 48,000। ম্যাক্সিমাম লিমিট 25,000। 1,19,000। এই 48 আর 25 এর ছোট কোনটা? 25,000। তাহলে কত হচ্ছে বাদ দিয়ে? 1,19,000। 1,19,000। নেক্সট চলে আয়, এ হলো, বি হলো, সি ইন্টারেস্ট রিসিভড অন ফিক্সড ডিপোজিট ফ্রম এসবিআই। লেখ ইন্টারেস্ট রিসিভড অন ফিক্সড ডিপোজিট উইথ এসবিআই কত টাকা? 8,000 টাকা। লাস্ট মনে আছে আগে ক্লাসে থিওরি যখন পড়াচ্ছিল বলেছিলাম কি পোস্ট অফিস সেভিংস ব্যাংকে তুই টাকা জমা করেছিস, তাহলে তুই ইন্টারেস্ট পাবি। ইন্টারেস্ট পেলে কত টাকা ছাড় পাওয়া যাবে জানো না? 3,500 টাকা সিঙ্গেল অ্যাকাউন্ট, আর ডবল অ্যাকাউন্ট হলে 7,000 টাকা। ডবল মানে জয়েন্ট অ্যাকাউন্ট। তা এখানে কিছু পয়েন্ট মানে সিঙ্গেল অ্যাকাউন্টই আছে। তাহলে লেখ ইন্টারেস্ট রিসিভড অন, ঠিক আছে, পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। কত টাকা? 6,000 টাকা পেয়েছিস। এবার এর থেকে কি পাওয়া যায়? এক্সেমশন। আচ্ছা এটা বলতে পারবি এই যে এক্সেমশনটা পাওয়া যায় এটা কত নম্বর ধারায় বলা আছে? না স্যার পারবো না করতে। আন্ডার সেকশন 10 সাবসেকশন 15 এ বলা আছে। আন্ডার সেকশন 10 সাবসেকশন 15। আন্ডার সেকশন 10 সাবসেকশন 15 তে কি বলেছে? ট্যাক্স ফ্রি ইন্টারেস্ট বলেছে। যত ট্যাক্স ফ্রি ইন্টারেস্ট সব এই সেকশনে বলে। ট্যাক্স ফ্রি ইন্টারেস্ট, যত ট্যাক্স ফ্রি ইন্টারেস্ট সব এই সেকশনে। আন্ডার সেকশন 10 সাবসেকশন 15 কত টাকা ছাড় পাওয়া যায়? 3,500 টাকা। বাদ দে 2,500, শেষ যোগ কর 1,35,500। ইনকাম ফ্রম আদার সোর্সেস 1,35,500। 1,35,500। ঠিক আছে তো? হয়ে গেল এটা।
কত নম্বর অঙ্ক করলাম এটা? 16 নম্বর। 2022 জেনারেল, 22 তো অনার্স হয়ে গেছে। হুম। এবার 15 নম্বর অঙ্ক করব। এটা এসেছিল 2021 সালে, মানে শুধু 2021 মানে অনার্স এসেছিল, এটা অনার্সের অঙ্ক, অনার্স এসেছিল। কি বলছে? মিসেস মালা সেন ফার্নিশেস দ্য ফলোইং ইনফরমেশন ফর দ্য প্রিভিয়াস ইয়ার 24-25, ঠিক আছে, কম্পিউট হার ইনকাম ফ্রম আদার সোর্সেস ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 25-26। বুঝে গেছিস কি হবে? উইনিং ফ্রম লটারি, টিডিএস কাটার পর 1,40,000, টিডিএস 30% কেটেছে, তার মানে 2 লাখ টাকা হবে। ব্যাকেটে এক্সপেন্সেস দিয়েছে, বেকার কথা বলেছে, কাজে লাগবে না, ঠিক আছে তো, বলে দিলাম। 40,000 টাকা রিসিভ ফ্রম ইন্টারেস্ট ফ্রম গভর্নমেন্ট সিকিউরিটিজ, তো গভর্নমেন্ট সিকিউরিটি থেকে ইন্টারেস্ট পেয়েছিস, এটা কিন্তু আদার সোর্সে আসে, ইনকাম ফ্রম আদার সোর্সে, কারণ নোটে লেখানো ছিল এটা। আর কি? ডিভিডেন্ড ফ্রম টাটা স্টিল, বল টাটা স্টিল কোন দেশের কোম্পানি? ইন্ডিয়ান কোম্পানি। আরে জানার দরকারই নেই কোন দেশের কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি হলেও ট্যাক্সেবল, ফরেন কোম্পানি হলেও ট্যাক্সেবল। আগে যখন ছিল না তখন জানতে হতো ভাই কি কোম্পানি। ফ্যামিলি পেনশন 48,000 টাকা। ইনকাম ফ্রম, কি বলছে, ইনকাম ফ্রম এগ্রিকালচার ল্যান্ড সিচুয়েটেড ইন বাংলাদেশ 24,000 টাকা, নন এগ্রিকালচার ইনকাম। তো হয়ে গেল, করে ফেল ফটাফট। বাড়িতে হোমওয়ার্ক দিচ্ছি না, এখানেই শেষ। এই আজকের ক্লাস আর আগের দিনের ক্লাস যে করে ফেলেছে সে এখানে মনে কর সে 5টা নাম্বার পুরো হাতের মধ্যে জব্দ হয়ে গেল, বুঝছিস? 5টা নাম্বার হয়ে গেল। যদি আগের বছর 8 এসছে অনার্সে, জেনারেলে 5 এসছে, আমি মনে করি বছর 5ই আছে, তো 5 হয়ে গেল, তো 5 হয়ে গেল, তো পুরো 5 নাম্বার সিকিউর হয়ে গেল। অঙ্কের নাম্বার বল দেখি। 15 নম্বর অঙ্ক। ফ্যামিলি পেনশন আছে অঙ্কে? হ্যাঁ। দুটো দাগ। কি বলছে দেখ? উইনিং ফ্রম লটারি, উইনিং ফ্রম লটারি, জানিস কত টাকা উইনিং ফ্রম লটারি কত টাকা ছিল? 1,40,000। তোদের কোনো বন্ধু বান্ধবরা এরকমও করবে, জানিস তো? দেখ এরকম লিখবে, এখানে লিখবে 1,40,000, শুনে নে, অনেক বন্ধু বান্ধব এরকম করবে, দেখ শুনে নে কি করবে। 1,40,000 প্লাস দিয়ে লিখবে কি বলতো? টিডিএস। কি করবে? 1,40,000 টাকা গভর্নমেন্ট কত পার্সেন্ট ট্যাক্স কেটেছে? 30% ট্যাক্স কেটে, তাহলে হাতে এসছে কত টাকা? আরে 100 টাকা তো পাওয়ার কথা, তুই 30 টাকা কেটে নিয়েছে, 70 এসছে, তাই এটাই তো 70। এর মধ্যে ট্যাক্সটা কত ছিল? 30। তোর বন্ধু বান্ধবরা অনেক বন্ধু এরকমও করতে পারে, কি করো না, কোনো ব্যাপার না। আরে দুটোই তো, তুই দুটোই দেখিয়ে দিলাম। স্যার এর বাইরে আর কি করবে? বাইরে কিছুই করতে পারবে, ঠিক আছে তো? তাহলে কত হচ্ছে? এটা 60,000 টাকা করে দেখ, 60,000 টাকা হলো। টোটাল কত? 2 লাখ টাকা। এটাও দেখিয়ে দিলাম কি কি করতে পারে তোর, বুঝতে পারলি তো? সব রকম দেখিয়ে দিলাম, সব রকম দেখিয়ে দিলাম। এটা বুঝে গেলি? নেক্সট কি বলেছে? এটাই বলছিলাম না, ইন্টারেস্ট ফ্রম গভর্নমেন্ট সিকিউরিটিজ লাইক 40,000, লাইক ইন্টারেস্ট ফ্রম গভর্নমেন্ট সিকিউরিটিজ। কত টাকা? 40,000 টাকা। তো যে ডিভিডেন্ড ফ্রম টাটা স্টিল 30,000 লাইক, কত? 40 না 30। তারপর কি ফ্যামিলি পেনশন 48,000 লেখ। ফ্যামিলি পেনশন 48, ডাইরেক্ট লিখে দাও 48,000।
মাইনাস দিয়ে লে exemption under section 57 subsection 2a will be list of the following will be list of the following কি লিখবো 1/3 of family pension 1/3 of family pension কত টাকা 48,000 1/3 হচ্ছে 16,000 টাকা আর ম্যাক্সিমাম লিমিট কত ধরবো 15,000 ম্যাক্সিমাম লিমিট কত 25,000 টাকা তাই তো তাহলে ছোট কোনটা দিলে 16 আর 25 ছোট কোনটা 16,000 তো 48 থেকে 16 বাদ দিলে কত হয় 32,000 টাকা নেক্সট চলে আসি কি বলেছে বল নন এগ্রিকালচার করবো কোথায় গেল হ্যাঁ লাস্ট নন এগ্রিকালচার ইনকাম 24,000 টাকা লিখ নন এগ্রিকালচার ইনকাম কত টাকা 24,000 টাকা কত টোটাল 3,26,000 এটা হয়ে গেল কি ইনকাম ফ্রম আদার সোর্সেস হয়ে গেল 15 নম্বর অঙ্কটা হয়ে গেল এস দুটো অঙ্ক শেষ এখনই শেষ করেছি দুটো অঙ্ক করে শেষ করে দিচ্ছি এই করে লাগবে না তো রাত 10 থেকে 15 মিনিটের মধ্যে দুটো অঙ্ক নেমে যাবে ঠিক আছে তো দেখ 14 নম্বর অঙ্কটা করব 14 নম্বর সামটা কি বলছে ইমতিয়াজ সাবমিট দ্য ফলোইং ইন পার্টিকুলার অফ দ্য ইনকাম এন্ড আউটগোয়িংস ফর দ্য ইয়ার এটা কত হবে 24-25 পয়েন্ট দেখেছিস দেখ পয়েন্ট তো পুরো দেখতে পাচ্ছিস তো পুরো তো সেম টু সেম পয়েন্ট পয়েন্ট তো আলাদা নেই বোর হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ সেম পয়েন্ট বোর হ্যাঁ বোর হোস না এটাই ঠিক আছে ঠিক আছে বোর হোস না সব করে দিতে তো বাইরে করতে চাই না আমি এখানে বসেই তোকে সব করে দিচ্ছি দেখা গেল এই তো এই দেখ এই বললি দেখ যখন বোর্ডের কথা বলি তখন বললাম পরীক্ষা দিয়ে যেই আসবি এই স্যার একটা পয়েন্ট ভুল হয়ে গেছে এত বোর হয়ে গেছি ওখানেই ভুলে গেছি তোর ঠিক আছে শোন বোর হোস না এই দেখ কত ফিফথ সেমিস্টার পরীক্ষা হলো অনেক কিছু জানা জিনিস ভুল করে এসেছে জানা জিনিস জানে কিন্তু ও বলি বাবা এই ভুলটা হয়ে গেছে শোন 14 নম্বর অঙ্কটা দেখ 14 নম্বর অঙ্কটা চল লেখ 14 নম্বর অঙ্ক এই অঙ্কটা এই যে করলাম যতগুলো অঙ্ক এসব পিডিএফ হয়ে গেল অঙ্কগুলো পুরো সব পিডিএফ হয়ে গেছে বুঝিস কি বললাম অঙ্কগুলো হয়ে গিয়ে আবার পিডিএফটা ক্লাসের শেষে পিডিএফটা তুই গ্রুপে পাঠিয়ে দেবো পিডিএফটা পুরো অঙ্ক হয়ে গেল অঙ্কের সব পুরো পিডিএফই হয়ে গেছে অঙ্কের এই অঙ্কগুলো করছি পুরো পিডিএফ হয়ে গেল সব সেভ হয়ে গেল দেখ এই যে পুরো সেভ এখানে এই পুরো সেভ হয়ে গেল পুরো সেভ হয়ে গেছে এবার বেশ পিডিএফ করে দিয়ে দেবো কখনো অসুবিধা হলে তো এই ফটাফট করে মানে পাঠিয়ে দেবো মশা 14 এর দাগটা কাট লাস্ট যে অঙ্কটা করব সেই অঙ্কে লিখে দেবো উপরে কি করতে হবে ঠিক আছে প্রথম অঙ্কে লিখেছি আর লাস্ট অঙ্কে লিখে দেবো চল কি বলছে দেখ ইনকাম ফ্রম লটারি বলেছে ওই একই কথা 84,000 টাকা দিয়ে 30% মানে 1,20,000 হবে 1,20,000 টাকা লেখ প্রথমে লেখ উইনিং ফ্রম লটারি লেখ উইনিং ফ্রম লটারি 84,000 এটা 70 কে রিপ্রেজেন্ট করছে তাহলে 100 কত 1,20,000 বাইরের ঘরে বসিয়ে দিলাম
নেক্সট কি বলেছে দেখ, বলছে রেন্ট ফ্রম সাবলেটিং 1,08,000 লেখ। রেন্ট ফ্রম সাবলেটিং কত? 1,08,000 1,08,000। নেক্সট কি বলেছে, রেন্ট কালেকশন চার্জেস। সাবলেট সম্পর্কে তো বোঝানোর কিছু নেই, সাবলেট তো বুঝিয়ে দিয়েছি। এইবার এই যে সাবলেটটা দিলি, তাহলে সাবলেটটা দিলি যাকে সাবলেট তার থেকে তো ভাড়াটা তুলতে হবে। এবার আমার পক্ষে সম্ভব না, সময় নেই ভাড়া তোলার, তাহলে নিশ্চয়ই কাউকে ফিট করেছি, এ ভাই ভাড়াটা তোল। তাহলে যে ভাড়াটা তুললো সে কি ফ্রিতে ভাড়া তুলে দেবে? কোনো কাজ তো ফ্রিতে হয় না, সে বললো চার্জ লাগবে। তো কত টাকা চার্জ কেটেছে? 1800 টাকা চার্জ কেটেছে। তাই তো বলে, এটাকে বলে রেন্ট কালেকশন চার্জেস 1800 টাকা। লাইক রেন্ট কালেকশন চার্জেস 1800 টাকা। আমি বলি তোর এই চ্যাপ্টারে পরীক্ষায় যদি কোনো মিস যায়, পয়েন্ট মিস যেতে পারে, কিন্তু কোনো একটা দুটো পয়েন্ট মিস হতে পারে পরীক্ষায়, মানে ভুল হতে পারে। সেটা কি, সব সময় বোঝা যায় না এই ইনকামের থেকে এই খরচাটা বাদ যাবে কিনা। বুঝতে পারলে কি বললাম? আচ্ছা। ওইটাই একটু আনকমন হতে পারে, আর কিছু না, আর কিছু আনকমনের চারা থাকে না, ওইটাই। আর এই চ্যাপ্টারে ভুল হওয়ার আর মানে আমার মনে হয় না কিছু ভুল হতে পারে, ঠিক আছে? এর জন্য বইতে যে নোট দিয়েছি, আমি পড়িয়েও দিয়েছি, এগুলো পড়তে হবে কার থেকে কি খরচা বাদ যায়, ঠিক আছে তো? এবার অনেক তো পয়েন্ট এই লাস্ট প্রিভিয়াস ইয়ার অঙ্কে আসেইনি, পয়েন্ট দিতেই পারে পরীক্ষা, ঠিক আছে? ওই জন্য নোটটা একটু রিড করতে হবে। পরে দিয়েছি নোট, কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি নোটগুলো, সব কটা পুরো পয়েন্ট বুঝিয়েছি। যেমন রয়্যালটি থেকে খরচা বাদ যায়, এগুলো সব লেখা ছিল, বাট অঙ্কে পাইনি রয়্যালটি। আচ্ছা কি বললাম বল, রেন্ট কালেকশন চার্জেস, তাই তো? রেন্ট কালেকশন চার্জেস কত টাকা ছিল? 1800 টাকা। নেক্সট কি বলেছে বল, বল। ইন্স্যুরেন্স প্রিমিয়াম 4800, লাইক ইন্স্যুরেন্স প্রিমিয়াম 4800। ইন্স্যুরেন্স প্রিমিয়াম 4800, এটাও খরচা বাদ যাবে ইন্স্যুরেন্স প্রিমিয়াম। আর কি বলেছিল, রেন্ট পেড, এটাই তো আসল। রেন্ট পেড কত? 84,000 টাকা। বল কত হচ্ছে প্লাস মাইনাস করে? 17,400। 17,400 টাকা। এবার যে ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি কত? 24,000 টাকা লেখ। তাহলে কালকে পিজিপি ধরবো, পিজিপি কালকেই ধরে ফেলবো, বুঝছো? কালকে 1 ঘন্টা দেবো পিজিপি তে। ওই পিজিপি না 3-4টে টপিক আছে, কালকে একটা টপিক শেষ করে দেবো, ডেপ্রিসিয়েশন। এমনি তো একদম যত তাড়াতাড়ি শেষ করে দেওয়া যায়, তাই না? ডেপ্রিসিয়েশন আছে। হ্যাঁ পিজিপি ডেপ্রিসিয়েশন একদিনে শেষ। ডেপ্রিসিয়েশন পিজিপি যে ডেপ্রিসিয়েশন করবো, ওই অ্যাকাউন্টসের মধ্যে ডেপ্রিসিয়েশন না, অত কমপ্লিকেট না। 3 লাইনে ডেপ্রিসিয়েশন 5 নাম্বার দিয়ে দেবে, 3 থেকে 4 লাইন করতে হবে 5 নাম্বার, খুব সোজা ডেপ্রিসিয়েশন, খুব সহজ ডেপ্রিসিয়েশন। ওটা করো, কালকে ডেপ্রিসিয়েশন পার্টটা শেষ করে দেবো, কালকে ডেপ্রিসিয়েশন পার্টটা পুরো শেষ করে দেবো। ডেপ্রিসিয়েশন কিন্তু আসবেই পরীক্ষায়, গ্যারান্টি। অনার্স জেনারেল প্রতি বছর আসে, আসবেই শিওর। পিডিবির অঙ্ক কত নাম্বার দেয়? পিজিপি 15 নম্বরে একটা বড় অঙ্ক দেবে, একটা 5 নম্বরে ছোট অঙ্ক, আর ধর একটা 5 নম্বরে ছোট অঙ্ক বা 10 নম্বরে দেবে। 10 আর 15 মানে 25 নম্বর আসবে পিজিপি তে। পিজিপি স্কিপ করলেও তুই যা আসতে সব হয়ে যাবে, পিজিপি যা সব হয়ে যাবে, স্কিপ করতে পারবি তুই। কিন্তু আমি বলবো স্কিপ করবি না, আমি বলবো পরীক্ষা লিখে হাউস ওয়ার্ড স্কিপ করে দিবি, পিজিপি স্কিপ করবি না। পিজিপি সবচেয়ে বেশি সোজা, পিজিপি সবচেয়ে সোজা, ঠিক আছে তো? পিজিপি যখন আরম্ভ করি তুই বুঝতে পারবি পিজিপি খুব সোজা, হেভি সোজা পিজিপির অঙ্ক, ঠিক আছে? যখন করবো দেখ, ট্যাক্স তো রিয়েলি বলতে ট্যাক্স কিন্তু কঠিন জিনিস নয়, তোকে তো প্রতিটা জিনিস করে ফেলতে হবে, ব্যাস। সব করে যাওয়ার সুবিধাটা কোথায়? তুই সব করে যাওয়ার সুবিধা একটা আছে, পরীক্ষায় তোর অপশন বেরিয়ে আসবে, পরীক্ষার একটা অপশন বেরিয়ে আসবে, আমি এটা না ওটা করবো, এটা না ওটা করবো। আর যদি তুই বাছাই করে চলে যাস, যদি কোনো একটা কোশ্চেন কঠিন চলে আসে, তখন তুই বাঁচতে পারবি না। এই সব করে যাওয়া ভালো। আমি দেখাবো যখন পিজিপি করাবো দেখবি, তখন তুই বলবি না স্যার পিজিপি করবো, অন্য কিছু করবো না, পিজিপি এতটাই সোজা। আচ্ছা যাই হোক, যখন পিজিপি করবো তখন বলবো। বল এটা কি ছিল বল পয়েন্টটা? From Indian company. ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। বল কত টাকা? 33,400। না না দাঁড়া না, ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি কত টাকা ছিল? 20,000 24,000 টাকা। 24,000 টাকা। আর কি ছিল? Dividend received from foreign. ডিভিডেন্ড রিসিভ ফ্রম জনসন লিমিটেড, ব্র্যাকেটে লিখে দিয়ে জনসন কোথাকার কোম্পানি? ফরেন কোম্পানি। 72,000 টাকা লিখ ডিভিডেন্ড, সেটা লিখতে হবে রিসিভ না, ডিভিডেন্ড রিসিভড, রিসিভড
ফ্রম ফরেন কোম্পানি 72,000 72,000 টাকা। টোটাল কত হলো বল? 33,400। ইনকাম ফ্রম আদার সোর্স কত বললি? 2,33,400। 2,33,400 টাকা। লাস্ট অঙ্ক করব, ঠিক আছে তো? এই অঙ্কটা লিখে দেবো, হ্যাঁ কি বলি না উপরে লেখা লিখতে হবে। আর আছে 19 জেনারেল ছাড়া, এটা তো করাবো 13 নম্বর অঙ্কটা। দেখ কি বলেছে, বলছে মিস্টার ই সাবমিটস দ্য ফলোইং পার্টিকুলার ফর দ্য প্রিভিয়াস ইয়ার 24-25। আমাদের প্রিভিয়াস ইয়ার কত? 24-25, ঠিক আছে, আমাদের প্রিভিয়াস ইয়ার 24-25। এবার কি বলেছে দেখ, বলছে ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি 4,000 টাকা, ফ্যামিলি পেনশন 36,000 টাকা, উইনিং ফ্রম হর্স রেস, অনেকক্ষণ পর পেয়েছি উইনিং ফ্রম হর্স রেস। এই দেখ এখানে কি লিখেছে, এক্সপেন্সেস ইনকার্ড ফর দা সেম, এটা বেকার আসবে না, কেন হয়েছিস তো বলেছিলাম উইনিং ফ্রম হর্স রেস থেকে কোনো খরচ বাদ যায় না, ডিডাকশন পাওয়া যায় না, কিন্তু ওনিং এন্ড মেইনটেনিং হর্স রেস থেকে খরচাটা ছাড়টা পাওয়া যায়। ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি করে ফেলতে হবে, উইনিং ফ্রম লটারি জানিস, ঠিক আছে, রেন্ট বাই ওয়ে অফ, এটা একটা নতুন পয়েন্ট, এই পয়েন্ট একটা নতুন পেয়েছি, ঠিক আছে, এটা একটা নতুন পয়েন্ট পেয়েছি, এটা বলে দাও, এটা থিওরিতে পড়েছিল। তো অঙ্ক আর কর কি মিস্টার ই, তাই তো, দাগ কাটি আমরা। প্রথমে কি লিখবি জানিস তো, লেখ, বললে লিখতে হবে কত নম্বর অঙ্ক বল, অঙ্কের নাম্বার 13। লেখ কম্পিউটেশন অফ, লাস্ট অঙ্কে তাই লিখে দিচ্ছি, কম্পিউটেশন অফ কি বের করছি, ইনকাম ফ্রম আদার সোর্স, ইনভার্টেড কমার মধ্যে লেখ ইনকাম ফ্রম আদার সোর্সেস। কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম আদার সোর্সেস, ঠিক আছে তো, অফ কার করছি অঙ্কটা, মিস্টার ই। অফ মিস্টার ই। সব অঙ্কে এটাই লিখতে হয় যে তুই তোর স্যালারি কর, হাউস প্রপার্টি কর, ঠিক আছে, পিজিবিপি কর, ক্যাপিটাল গেইন কর, আদার্স সব কর অঙ্কে এই একটা কথাই লিখতে হয়। ইভেন পরের সেমও যে ট্যাক্স করবে এই কথাই লিখতে হবে, ঠিক আছে তো। অফ মিস্টার ই কমা দিয়ে লিখবো, আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, কমা দিয়ে লিখবো ফর দা অ্যাসেসমেন্ট ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার কত, 2025-26, ঠিক আছে, রিলেটিং টু দা প্রিভিয়াস ইয়ার, কি আছে ওই ও বলছে এই পুরোটা না, পুরোটাই মানে রিলেটিং টু দা প্রিভিয়াস ইয়ার, দু 2024-25, তো পুরো কথাটাই তোকে লিখতে হলো। চল কি বলছে প্রথমে, ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি 4,000 টাকা লিখে দে, ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি 4,000 টাকা লিখে দিলাম। ফ্যামিলি পেনশন রিসিভ 36,000 টাকা লেখ, লেখ ফ্যামিলি পেনশন রিসিভ কত টাকা বলেছে বল, ফ্যামিলি পেনশন 36,000। 36,000 টাকা, প্রথম ঘরে লেখ 36,000 টাকা। এখানে কিন্তু অনেকগুলো ম্যাক্সিমাম 25 করে বলেছে, এটা 15 কর, না 15 কর, সব জায়গায় শুধু 25 লেখ। এক্সেমশন লেখ, এক্সেমশন
under section 57 subsection 2A will be list of the following. কি লিখবো প্রথমে 1/3 of family pension 36,000 এর 1/3 করলে কত হবে 12,000 আর ম্যাক্সিমাম লিমিট তো 15,000 15 বা 25 ঠিক আছে আমি 15,000 করলাম ঠিক আছে 15,000 ওল্ড রেজিমের জন্য 12 15 মানে ছোট কোনটা 12,000 36 থেকে 12 বাদ দিলে 24,000 টাকা নেক্সট এবার উইনিং ফ্রম হর্স রেস কত 13,200 হ্যাঁ হ্যাঁ ফরেন কোম্পানি ছিল তো তার ডিভিডেন্ড ও না না আমি ঠিক করছি উইনিং ফ্রম হর্স রেস 13,200 লেখ কত 13,200 টাকা নেক্সট ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি 12,000 টাকা লেখ নেক্সট উইনিং ফ্রম লটারি তাই তো উইনিং ফ্রম লটারি লেখ উইনিং ফ্রম লটারি কত দিয়েছে 8,400 টাকা তো সরকার তো 30% ট্যাক্স কেটে নিয়েছে তাহলে কত 70 ইনটু 100 কত হচ্ছে 12,000 লাস্ট পয়েন্ট রেন্ট বাই ওয়ে অফ লেটিং প্ল্যান্টেড অ্যালোকেটেড আগের দিন পড়েছিলাম আজকে ধর আমার একটা বাড়ি আছে বাড়িটা ভাড়া দিয়েছি মানে এটাকে কম্পোজিট রেন্ট বলেছিলাম না কম্পোজিট রেন্ট বাড়ি ভাড়া দিয়েছি মানে তোর বিল্ডিংটা ভাড়া দিয়েছি কি সমেত প্ল্যান্ট এন্ড মেশিন সমেত ভাড়া দিয়েছি তাই তো তো এক্ষেত্রে বাড়ি ভাড়া আর প্ল্যান্ট এন্ড মেশিন ভাড়া যদি আলাদা করতে না পারি তখন আদার সোর্সে আসবে আদার সোর্সে আসবে এটা আলাদা করতে পারছি না রেন্ট বিল্ডিং ইজ নট সেপারেবল 18,000 টাকা মানে বাড়ি ভাড়া পেয়েছিস কত 18,000 টাকা তাহলে লেখ রেন্ট বাই ওয়ে অফ হ্যাঁ অবশ্যই আগের দিন বলেছিলাম থিওরিতে দেখ শুনে নে আজকে ধর আমার বাড়ি ভাড়া দিয়েছি আজ আমার বাড়ি আছে বাড়িটা ভাড়া দিয়েছি তো বাড়ি ভাড়া দিয়েছি তাহলে বুঝতে পারছি এটা বাড়ি ভাড়ার টাকায় কিন্তু আজকে আমার বাড়ি আছে বাড়িটা ভাড়া দিয়েছি এবার বাড়ির মধ্যে কিছু মেশিন আছে ফার্নিচার আছে সমেত ভাড়া দিয়েছি শুধু ঘর ভাড়া দিইনি মেশিন ফার্নিচার ঠিক আছে আরো যা সব আসবাবপত্র আছে সব সমেত ভাড়া দিয়ে দিয়েছি তাহলে এক্ষেত্রে বাড়ি ভাড়াটা আমি একটা ভালো উদাহরণ দিই ওই দেখে এই রবীন্দ্র ভবন দেখিস তো রবীন্দ্র ভবন দেখবি ওখানে যখন প্রোগ্রাম হয় তো অনেকে ভাড়া নেয় তো প্রোগ্রাম করতে গেলে বড় বড় কলেজে প্রোগ্রামই তো ভাড়া নেয় ঠিক আছে তো ওর যখন ভাড়া দেয় ভাড়াটা কি হিসাবে ভাড়া দেয় শুধু ওই মানে তোর অডিটোরিয়ামটার ভাড়া দেয় নাকি ওর মধ্যে যে সাউন্ড সিস্টেম আছে লাইটিং সিস্টেম আছে তারপর হচ্ছে চেয়ার টেবিল সব ভাড়া দেয় তো এখন যদি না বলে আমার এগুলো কিছু লাগবে না আমার এইগুলো কিছু লাগবে না শুধু আমাকে ওই রবীন্দ্র ভবনটা ভাড়া দাও শুধু ঠিক আছে বলছে আমরা এরকম ভাড়া দিই না ওকে বল আমরা এরকম ভাড়া দিই না তুই নেতাজি ইন্ডোরে চলে যা ঠিক আছে তো বলছে আমরা এরকম ভাড়া দিই না তার মানে কি এক্ষেত্রে ভাড়াটা আলাদা করতে পারছে না ইনসেপারেবল বলে এটাকে কম্পোজিট রেন্ট বলে দেখবি তুই বাইরের দিকে দেখবি যারা চাকরি করে না বাইরে থাকে যারা ধর আজ 3 মাস আছে পুনেতে আবার 2 মাস চলে গেল বোম্বেতে তারপর ব্যাঙ্গালোর ওরা কি বাড়ি থেকে খাট আলমারি তুলে নিয়ে যায় দেখেছিস ওয়াশিং মেশিন তুলে নিয়ে যায় এরকম হয় না তো তা ওরা কি করে তখন কি জানি ওটা অ্যাকোমোডেট হাউস নেয় যার মধ্যে ঘর ভাড়াটা বেশি হয় এগুলো 20,000 টাকার ঘর ভাড়া হয় এরকম ঘর ভাড়া হয় কিন্তু সবকিছু ফেসিলিটি থাকবে ওর মধ্যে ওয়াশিং মেশিন থাকবে গিজার থাকবে এসি থাকবে
ঠিক আছে, ডাইনিং টেবিল থাকবে, খাট থাকবে, আলমারি থাকবে, যা চাইবে সব থাকবে ওর মধ্যে। তো এবার ওখানে আলাদা করতে পারবে না, কিন্তু ঘর ভাড়াটা বেশি হয়। এবার অনেক মালিক বললো ঠিক আছে, তো কোনো টেনেন্ট বললো না আমার এগুলো লাগবে না, আলাদা করলো। আবার এমন জায়গায় বললো যে না না এখানে ভাড়া নিলে পুরো কমপ্লিট প্যাকেজ ভাড়া নিতে হয়, ঠিক আছে তো আলাদা। এই যেমন তুই দেখবি এখানে দেখবি তোর যেখানে থাকিস ধর তোর মধুকরের ওইখানে দেখবি অনেক পিজি ঘোষপাড়ে ভর্তি পিজি আছে, পিজি আছে তো। এখন দেখ পিজি গুলো আছে, তো পিজিতে কি হয়, পিজিতে বলছে থাকা খাওয়া ইলেকট্রিক বিল সব মিলিয়ে ধর 10,000 টাকা বা 8,000 টাকা নেবে। এখন বলবে যে না আমি 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 খাবো না, আমি বাইরে খাবো, বলছে হয় না ভাড়া, হয় না ভাড়া, বুঝতে পারলি তো। বা ধর এমন তোকে সিস্টেম চাপিয়ে দিল, বলে তুই খাবা না, দরকার নেই, 7,000 টাকা ভাড়া লাগবে, ধর 1,000 টাকা, না না খাবার দাও। ব্যাপারটা বুঝতে পারলি কি বললাম? মানে যদি আলাদা করা যায় তাহলে হাউস পার্টি, আলাদা করা না গেলে আদার্স সোর্স। তার মানে এই পিজির যে মালিকগুলো ওরা কি করছে, ওরা ওদের ইনকাম গুলো কোথায় দেখা যায়, হাউস পার্টি ইনকাম নাকি জানিস কি করছে ওরা? ওরা কি করছে, এটা কি করছে, ওদের কাজটা কি, কি মনে হয় ওরা কি করছে? এরা ওরা পিজিতে যারা পিজি খুলেছে ওদের ইনকামটা কি মনে হয়, কি মনে হয় কোন খাতে ইনকাম করছে ওরা? ওরা তো বিজনেস করছে, এটা ওরা তো এটা বিজনেস করছে। পিজিপি এটাই বলেছে, রুল এটাই বলেছে, তুমি হয় পিজিপি তে দেখাবে নাহলে আদার্স সোর্সে দেখাবে, এটা ওদের বিজনেস। এটা কিন্তু ওরা বিজনেস করছে, কিন্তু দেখবি ওদের একদম পুরো মানে চেয়ার টেবিলে বসে কথা বলছে লোক, দেখেছিস তো ওইদিকে? আচ্ছা সেই রিয়েলিস্টিক এক্সাম্পল হতে বুঝতে পারি ভালো করে। কি বললাম, রেন্ট বাই ওয়ে অফ লেটিং, লেটিং কি লেখা ছিল, রেন্ট বাই ওয়ে অফ লেটিং, দেখ লেটিং প্ল্যান্ট এন্ড মেশিনারি, লেটিং প্ল্যান্ট এন্ড মেশিনারি along with building। এখন অনেকে বাড়ি বাড়ি কি করছে বলতো, একটু জায়গা থাকে না, বাড়ি ভাড়াটা ওরকম ভাবে দিচ্ছে না, বলছে বাড়ি ভাড়া দিয়ে বেশি ভাড়া পাওয়া যাচ্ছে না, সব পিজি করে দিচ্ছে। থাকা খাওয়ার ব্যবস্থা করলাম না, খাওয়ার ব্যবস্থা করলাম না, একটা বড় ঘরকেই ওরা 2 বা 3টে বেড করে দিল, ভাড়াটা বেশি চলে আসছে। অনেক করছে, অনেকে করছে এখন প্রচুর। এখন তো এই দমদম চত্বরে তো প্রচুর পিজি হয়েছে, আগে কটা পিজি ছিল, এখন ভর্তি পিজি। তুই দেখ ছাতাকলের ভিতরে সুরেনবাগে ভরে গেছে, ওইদিকে হনুমান মন্দিরের ভিতরে ভরে গেছে, ঠিক আছে তো। তারপর ওইদিকে নাগের বাজারে তো অনেক আগে থেকেই ছিল, 2010 পাশেই ছিল, নাগের বাজারের ভিতরে ছিল, অনেক ভরে গেছে। এখন আমাদের দমদম চত্বর আর ওরা কি মেট্রো লাগোয়া এরিয়াগুলোতে প্রচুর পিজি হয়েছে, প্রচুর পিজি হয়েছে। রেন্ট বাই ওয়ে অফ লেটিং প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যালং উইথ বিল্ডিং, কত টাকা ভাড়া পেয়েছি? হ্যাঁ হ্যাঁ 18,000, এত কম ভাড়া, 18,000 টাকা ভাড়া পেয়েছে, 18,000 টাকা ভাড়া পেয়েছে। দেখ এবার রেন্ট কালেকশন চার্জেস 250 টাকা মাইনাস কর, মাইনাস দিয়ে লিখ রেন্ট। এটা কি 2019 জেনারেল না? 250 টাকা জেনারেল, বরঞ্চ একটু বড়ই ছিল অঙ্কটা। তারপর কি বলেছিল, বলে ইন্স্যুরেন্স প্রিমিয়াম 1200 টাকা। কথা বলিস ভাই, কথা বলিস না, সমস্যা হয়ে যাবে বুঝছো। ইন্স্যুরেন্স প্রিমিয়াম কত টাকা? 1200 টাকা। নেক্সট কি বলেছে দেখ, ডেপ্রিসিয়েশন। অবশ্যই, আরে তুই প্ল্যান্ট মালিক, আচ্ছা ডেপ্রিসিয়েশন কার হয়? যে কিনেছে, যে ওই অ্যাসেটটার ওনার, সেই তো ডেপ্রিসিয়েশন চার্জ করবে। কি বললাম বুঝতে পারি না? আজকে ধর তুই ধর কোনো একটা ধর ঘরে ধর একটা মেশিন ভাড়া নিয়েছে, তার ডেপ্রিসিয়েশন হয়। ডেপ্রিসিয়েশন কার হয়? আজকে ধর আমি এই যে টিভিতে পড়াচ্ছি, তাহলে এই টিভিটার উপর ডেপ্রিসিয়েশন হবে, কিন্তু টিভিটা যদি কারো তুই ভাড়া নিয়েছে, আমার ডেপ্রিসিয়েশন হবে না? না, তো বুঝতে পারছিস। মাইনাস দিয়ে লিখবি কি, ডেপ্রিসিয়েশন 4,500 টাকা, মাইনাস দিয়ে লিখ ডেপ্রিসিয়েশন 4,500 টাকা, শেষ, অঙ্ক শেষ। 4,500 মাইনাস করে বল কত হচ্ছে? 12,550। টোটাল কর 77,750। এটা হলো ইনকাম ফ্রম আদার্স সোর্সেস। হয়ে গেল আমাদের, কিন্তু আর একটাই হেড বাকি, তাহলে কিন্তু সিলেবাসটাই শেষ হয়ে যাবে। দেখো অঙ্ক শেষ হয়ে গেল, কমপ্লিট সমান 13 নম্বরটা হয়ে গেল। এবার দেখ এই অঙ্কটা আমার খুব কেন এটা মনে পড়ছে, আমি যখন ওই হেডস অফ ইনকাম ফার্স্ট চ্যাপ্টার করেছিলাম তখনই করে দিয়েছিলাম এই অঙ্কটা। তবু আবার দেখে নিতে অঙ্কটা, এটা করতে হবে স্যার, হয়তো হোমওয়ার্ক কি করবি, অ্যানসার তো করেই দিয়েছি এখানে। বলছে কি এটা কোন হেডে বসবে, এরকম কিছু লিখতে বলছে, ট্যাক্সেবিলিটি অফ ইনকাম, এই ইনকামের উপর গভর্নমেন্টের ট্যাক্স দিতে হবে কিনা। কি বলছে, চার্লি আ মেম্বার অফ HUF, একজন হিন্দু আনডিভাইড ফ্যামিলির মেম্বার, তার নাম কি চার্লি। ওর শেয়ার পেয়েছে কত, 1 লাখ টাকা, 1 লাখ টাকা শেয়ার পাচ্ছে আউট অফ ফ্যামিলি ইনকাম।
ফ্যামিলি 10 লাখ টাকা কামিয়েছে, তার মধ্যে ওর 1 লাখ টাকা শেয়ার এসেছে। এটা কি বলেছিলাম? এক্সাম ফ্রম ট্যাক্স বলেছিলাম না, মনে আছে? এটা এক্সাম ফ্রম ট্যাক্স। কেন এক্সাম ফ্রম ট্যাক্স? এই যে ফ্যামিলি ইনকাম করে, সাপোজ তার ফ্যামিলি তার প্রচুর টাকা কামানো, তার প্রচুর, সাপোজ তার ফ্যামিলি 1 লাখ টাকা কামানো, সাপোজ 1 লাখ টাকা কামানো, 1 লাখ টাকা কামানো ফ্যামিলি, তারপরে গভর্নমেন্ট তো 30% ট্যাক্স নিয়ে চলে যাবে, জানিস তো? গভর্নমেন্ট 30% ট্যাক্স নেয়, 30,000 টাকা ট্যাক্স নিয়ে নিল, তাহলে কত পড়ে রইলো বল? 70,000 টাকা পড়ে রইলো। এবার ফ্যামিলির যা মেম্বার সবাই এই টাকাটা ভাগ ভাগ করে নিয়ে নেবে। তাহলে এবার ধর এই ফ্যামিলির একজন মেম্বার ছিল চার্লি, চার্লির ভাগে ধর 40,000 টাকা পড়লো, সাপোজ 40,000 টাকা পড়লো, তাহলে এই টাকার উপর গভর্নমেন্টকে ট্যাক্স দেবে? আর ও তো অলরেডি ট্যাক্স দিয়ে এসেছে, আবার কেন ট্যাক্স দেবে? বুঝতে পারলি? ট্যাক্সের উপর ট্যাক্স হয়ে যেত, হবে না এটা। তাই এটা কি লিখেছে দেখ, এই তো আমি যেটা বলেছি এটা কি লিখেছে, এটাই লিখেছে, লাস্টে লিখেছে এক্সেম্পট আন্ডার সেকশন 10 সাবসেকশন 2, এই সেকশনে ছাড় পাওয়া আন্ডার সেকশন 10 সাবসেকশন 2। তারপর কি বলছে? চামেলি রিসিভ 10,000 টাকা ডিভিডেন্ড ফরেন কোম্পানি, এটা ট্যাক্সেবল। ইনকাম ফ্রম আদার সোর্স ট্যাক্সেবল, লাইন লেখা আছে, জাস্ট লেখাটা একবার পড়ে নিবি, এটা করার দরকার নেই, জাস্ট লেখাটা একবার পড়ে নিবি। পরেরটা দেখ, 2016 সালে এসেছে, সে অঙ্কটা করাতে হবে, করাবো, কি করাবো? জাস্ট অঙ্কের অ্যানসার করে দিচ্ছি, এখানে দেখে নিবি। কি বের করতে বলেছে? ডিসকাস দ্যাট, এখানে দেখ ভালো করে শুনবি, তোকে কি বের করতে বলেছে? কম্পিউট ইনকাম ফ্রম আদার সোর্স, আদার সোর্স বের করতে বলেনি, সুতরাং আদার সোর্স অঙ্ক করলে কেটে দেবে। এখানে বলছে ট্যাক্সেবিলিটি অফ ইনকাম, ট্যাক্স মানে এই ইনকামের উপর কি গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, আর যদি দিতে হয় তাহলে কোন হেরে দিতে হবে, এটাই লিখতে হবে। প্রথমটা কি বলেছে বল? এগ্রিকালচার ইনকাম রিসিভ ফ্রম এগ্রিকালচার অপারেশন ইন ইন্ডিয়া, এটা এক্সাম। এটা না না, এটা কি, এটাকে এগ্রিকালচার ইনকাম বলে। কৃষি আয় কাকে বলে? তুই ভারতবর্ষের মাটিতে যদি কৃষি কাজ করিস তাকে কৃষি আয় বলে। এটা তো কৃষি আয় মানে এগ্রিকালচার ইনকাম, আর এগ্রিকালচার ইনকাম আমাদের দেশে এক্সেম্পট ফ্রম ট্যাক্স। স্যার কত নম্বর ধারায় বলা আছে? আন্ডার সেকশন 10 সাবসেকশন 1 এ বলা আছে। দেখ এই কথাটাই লেখা আছে, দেখ এগ্রিকালচার ইনকাম ইজ এক্সেম্পট, এটা যে থিওরিটিক্যাল অ্যানসার, থিওরি, এটা হচ্ছে থিওরি, হয়ে গেল থিওরি, একে এক পেয়ে গেল। নেক্সট ও স্যার কি বলছে পরেরটা, আমি বলছি কি লিখেছে। আগেরটা বললাম হিন্দু আনডিভাইড ফ্যামিলি, এবার পার্টনারশিপ বিজনেস, 3 বন্ধু রাম শ্যাম যদু 3 বন্ধু মিলে বিজনেস করছে, বিজনেস করে ওরা যে প্রফিটটা কামালো, তো প্রফিটের উপর তো গভর্নমেন্টকে 30% ট্যাক্স দিয়ে দিতে হবে, তা বাকি যে প্রফিটটা বেঁচে থাকলো সেই প্রফিটটা ওদের মধ্যে ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেল 3 বন্ধু। এবার প্রথম বন্ধু যে ভাগটা পেলো সেই ইনকামের উপর গভর্নমেন্টকে ট্যাক্স দেবে? কেন ট্যাক্স দেবে? অলরেডি তো ট্যাক্স দেওয়া হয়ে গেছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এটাও কিন্তু এক্সাম ফর্ম ট্যাক্স। আর কোন সেকশনে বলেছে? আন্ডার সেকশন 10 সাবসেকশন 2 এ তে। ভাববি ওরা এইচজিএফ ছিল আন্ডার সেকশন 10 সাবসেকশন 2, এটা 2 এ, সেকশনে গন্ডগোল করলে চলবে না। দেখ তাই লেখা আছে, দেখ এই দেখ 10 2 এ। নেক্সট কি বলেছে? এটা কিছু পড়তে হবে, জাস্ট একবার রিড করে নিবি। ডিভিডেন্ড রিসিভ ফ্রম টাটা স্টিল ইন্ডিয়ান কোম্পানি, স্যার ফুললি ট্যাক্সেবল, ফুললি ট্যাক্সেবল বর্তমানে। এইটা কি লেখা আছে, কি লেখা আছে? ট্যাক্সেবল, হ্যাঁ ফুললি ট্যাক্সেবল আদার সোর্সে। 4 নম্বর, হ্যাঁ এই পয়েন্টটা তোমার খুব ফেভারিট পয়েন্ট, আগের বছর আসেনি অনার্সে, তাহলে এই বছর আমার মনে হচ্ছে এই পয়েন্টটা আসবেই পরীক্ষায়, আসবেই এই পয়েন্টটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বছরের জন্য। বইতে লিখে রাখ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বইতে লিখে রাখ এই পয়েন্টটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বছর আসছে পরীক্ষায়, এই বছর পরীক্ষায় আসছে কিন্তু এই পয়েন্টটা, ঠিক আছে? ভালো করে লিখে রাখ। ইউআরপিএফ পড়েছিলাম মনে পড়ে? প্রভিডেন্ট ফান্ড কত রকমের হয়? প্রভিডেন্ট ফান্ড 4 রকমের হয়। কি কি বলেছিলাম বল? স্ট্যাটুটরি প্রভিডেন্ট ফান্ড, রিকগনাইজড পাবলিক প্রভিডেন্ট ফান্ড, আর আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। এটা আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড বলেছে। আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড থেকে অ্যামাউন্ট উইথড্র করলে কি বলেছিলাম? মালিক টাকা তুলতে পারে। লিখে দেখাচ্ছি, দেখ লিখে দেখাচ্ছি, দেখ শোন, পড়িয়েছিলাম মনে আছে কিনা জানি না। এই দেখ ইউআরপিএফ মনে কর, স্যালারি চ্যাপ্টারে পড়িয়েছিলাম, ঠিক আছে? কন্ট্রিবিউশন, সিওএনটি, কে কন্ট্রিবিউট করছে? দ্য এমপ্লয়ার, দ্যাট এমপ্লয়ার কন্ট্রিবিউট করলো। এমপ্লয়ার যেই টাকাটা কন্ট্রিবিউট করে, ঠিক আছে, সেটা কোথায় আসে? স্যালারিতে আসে। আর এমপ্লয়ার যে টাকাটা কন্ট্রিবিউট করলো তার উপর একটা ইন্টারেস্ট হয়, ওটাও স্যালারিতে আসে। মনে পড়ছে? আরে এটাই তো লিখেছে কোশ্চেন। এমপ্লয়ি কন্ট্রিবিউট করতে পারে, এমপ্লয়ি তো কন্ট্রিবিউট করতে পারে। এমপ্লয়ি যদি কন্ট্রিবিউট করে সেটা কি হবে? এটা হচ্ছে নট ট্যাক্সেবল। এক্সাম বলবি না, এক্সাম বলবি না, নট ট্যাক্সেবল, এটা নট ট্যাক্সেবল লিখতে হবে, নট ট্যাক্সেবল, নট ট্যাক্সেবল। হ্যাঁ নট ট্যাক্সেবল মানে, নট ট্যাক্সেবল এক্সামের মধ্যে পার্থক্য আছে। এক্সাম মানে ছাড় পাচ্ছে, এটা ট্যাক্সই হয় না, এরকম ট্যাক্সই হবে না, ঠিক আছে? আচ্ছা লাস্ট পয়েন্ট কি বলেছে? ইন্টারেস্ট, এর উপর যে ইন্টারেস্ট হবে এটা কোথায় আসে? আদার সোর্স, আদার সোর্স, শর্টে লিখলাম
শর্টে লিখলাম আদার্স এই চারটে পয়েন্ট, এটা মাথায় রাখিস, এটা মাথায় রাখবি, অবশ্যই মাথায় রাখবি। এখানে এই পয়েন্টটাই বলে দেখ, ভালো করে পড়, এটাই বলেছে দেখ, নোট লিখে দিচ্ছি এখানে। কি লিখেছি? ইন্টারেস্ট অন ওন কন্ট্রিবিউশন মানে এমপ্লয়ি কন্ট্রিবিউশন ট্যাক্সেবল কোন কোন হেডে? আদার্স সোর্স। অ্যামাউন্ট রিসিভ এগেইনস্ট এমপ্লয়ার কন্ট্রিবিউশন এন্ড ইন্টারেস্ট দেয়ারঅন শ্যাল বি, কি লেখা আছে শ্যাল বি কোথায়? স্যালারিতে আসবে। Taxable under the head salaries. Amount received against own contribution to URPF is not taxable. এইভাবে থিওরিটা লিখতে খুব ইম্পর্টেন্ট, কিন্তু বারবার বলছি কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা মিস করবি না। 16 জেনারেল অঙ্কটা বাড়িতে করবি, হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক থাকলো 16 জেনারেল। 15 নম্বর অঙ্কটা এটাও হোমওয়ার্ক থাকলো। এই সমস্ত অঙ্ক বাড়িতে করবি, এগুলো করাবো না, আমাকে দিয়ে খাটাবি সব অঙ্ক করিয়ে। 15 জেনারেল এটা বাড়িতে করবি, সময় পেলে, তুই শিখে গেছিস, যখন সময় পাবি একটু করে ফেলবি, সময় পেলে করবি। 15 জেনারেল যখন সময় পাবি তখন করবি। 14 জেনারেল 7 নম্বর অঙ্কটা বাড়িতে করে ফেলবি, এসব অঙ্ক আমি করাবো না। 13 জেনারেল বাড়িতে করে ফেলবি, 13 জেনারেল বাড়িতে করে ফেলবি। তারপর চলে আয় 12 জেনারেল, এটাও বাড়িতে করবি, 12 জেনারেল বাড়িতে করবি, যখন সময় পাবি তখন করবি, তুই অলরেডি শিখে গেছিস, যখন বসবি মোটামুটি করে ফেলবি একবারে। আর না হলে কয়েকটা অঙ্ক করার পর যদি করতে ইচ্ছা না করে বইয়ের মধ্যেই করে ফেলিস, তাও করতে পারিস তুই, বইয়ের মধ্যে করলে নোংরা হয়ে যাবে, এটা একটা ব্যাপার। 4 নম্বর অঙ্কটা এটাও করে ফেলবি বাড়িতে, হোমওয়ার্ক, ঠিক আছে তো? তারপর কত 3 নম্বর অঙ্কটা এইটাও বাড়িতে করে ফেলবি। 2 নম্বর অঙ্কটা এটাও বাড়িতে করে ফেলবি। আর 1 নম্বর অঙ্কটা ওটা ছাড়তে হবে না। ব্যাস এটাও বাড়িতে করে ফেলবি, ব্যাস শেষ। আদার সোর্স পুরো কমপ্লিট করে দিলাম, নেই আর কি সিলেবাসে, আদার সোর্স পুরো শেষ, আর কিছু নেই, কমপ্লিট করে দিলাম আদার সোর্স, ঠিক আছে? আগের বারে আমাদের 16 পেজ অঙ্কটা দিয়েছিল, ওটাই ইম্পর্টেন্ট বেশি, ওটা প্র্যাকটিস করে কোনটা? আগের দিন একদম প্রথম দিন এটা করবে। আমরা